আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এই এপিসোডে আমি এমন একটি স্টোরি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে স্টোরিটি আমার দীর্ঘদিনের স্টোরি টেলার হিসাবে যত গল্প সংগ্রহ করেছি, যে অভিজ্ঞতা আমার হয়েছে, এবার স্টোরিটি সংগ্রহ করতে গিয়ে বা স্টোরিটি আমি বলতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার অভিজ্ঞতাকে ছাপিয়ে গেছে। স্টোরিটি আমি যখন শুনেছি আমি অবাক হয়েছি এবং এখনও অবাক হই, কিভাবে সম্ভব। প্রিয় লিসেনার্স, আসলেই সম্ভব, কারণ এটি একটি সত্য ঘটনা এবং এই ঘটনাটি আমাকে দিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিনের ঘটনা। আপনারা সবাই অনেক অনেক পছন্দ করেন। স্টোরিটি দুটো অংশে আমি আপনাদেরকে শোনাতে চাই। প্রথম অংশে ওই জায়গা সম্পর্কে আপনাদেরকে একটু বর্ণনা দিতে চাই এবং বর্ণনা দেওয়ার সময় ছোট্ট একটি ঘটনা উল্লেখ করতে চাই, তারপরে মূল ঘটনাতে যেতে চাই। পুরো ঘটনাটির মজা পেতে হলে অবশ্যই পুরো অংশটি শুনতে হবে। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আসলে যেই জায়গা সম্পর্কে আপনাদেরকে এখন বলবো, এই জায়গাটি লাহুরিয়া এবং মিঠাপুর এই দুটো জায়গার মধ্যবর্তী জায়গায় অবস্থিত। এটি স্থানীয়ভাবে ইছামতির বিল নামে পরিচিত। বিশাল এই ইছামতি বিলের একটি অংশে একজন প্রভাবশালী ব্যক্তির বিশাল দিঘি আছে এবং তার কিছু খামার রয়েছে এবং আরও অনেক কৃষি জমি তার সেখানে রয়েছে। কিন্তু ওই দিঘির অনতি দূরেই রয়েছে একটি পরিত্যক্ত পুকুর। এই পুকুরের একটু পাশেই রয়েছে একটি সাইনবোর্ড, যে সাইনবোর্ডে লেখা আছে সাবধান ভুতুড়ে এলাকা। প্রিয় লিসেনার্স, বাংলাদেশে এমন কোনো জায়গায় খুঁজে পাওয়া কঠিন যেখানে ভুতুড়ে এলাকা লেখা সাইনবোর্ড রয়েছে এবং সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। হ্যাঁ লিসেনার্স, এমন একটি জায়গার স্টোরি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। প্রথমে বলে নিই আলামিন কিভাবে ঘটনাটি সংগ্রহ করেছে। আলামিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক ছেলের সাথে পরিচয় হয়, তার নাম হচ্ছে রাসেল। তো রাসেল এবং আলামিন এরা দুইজন এই পরিত্যক্ত পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল আরেকটি গ্রামে। তখন ওখানে একটি সাইনবোর্ড দেখতে পায়, লেখা রয়েছে সাবধান ভুতুড়ে এলাকা। আলামিন যখন এই সাইনবোর্ডটি দেখতে পায় তখন রাসেলকে বলে যে এই জায়গাতে কি ঘটনা রয়েছে আমাকে একটু বলো। তখন রাসেল বলে 3 সপ্তাহ আগেই আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। তখন আলামিন 3 সপ্তাহ আগে এই রাসেলের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করে। আমার এই ঘটনাটির প্রথম অংশটি রাসেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। 3 সপ্তাহ আগে রাসেল এবং তার আপন চাচাতো ভাই, যিনি পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি করেন, তিনি ছুটিতে বাড়িতে আসেন এবং এনারা দুইজন মিলে রাতের বেলা হাঁটতে বের হন। রাতের বেলা যখন হাঁটতে বের হন তখন হাঁটতে হাঁটতে এই ইছামতি বিলের কাছে তাদের যেই বিশাল পারিবারিকভাবে অর্জিত যে বিশাল দিঘিটি রয়েছে, এই দিঘির কাছে আসেন। দিঘির থেকে অবাধে দূরে একটি জায়গা দেখতে পান, যে জায়গাটি আসলে তাদেরই সেই পরিত্যক্ত পুকুর। কিন্তু সেখানে কি দেখতে পেয়েছিলেন? সেখানে দেখতে পেয়েছিলেন আগুন জ্বলছে এবং আগুনের পাশে মনে হচ্ছে দুজন লোক বসে বসে গল্প করছে এবং শীতের কারণে আগুন জ্বালিয়ে তারা একটু উষ্ণতা পেতে চাচ্ছে। এরা দুজন চিন্তা করেন এত রাত্রে তো এখানে কোনো মানুষ থাকার কথা নয়, আর তারা তো এখানে কোনো লোককে পাহারাদারও নিযুক্ত করেননি। তো এরা কারা, একটু দেখে আসি। তো কৌতূহলী হয়ে রাসেল এবং তার চাচাতো ভাই ওই দুইজন ব্যক্তির কাছে যান। কাছে গিয়ে তাদের যখন পরিচয় জিজ্ঞেস করেন, নাম জিজ্ঞেস করেন, এনারা এমন ভাব নিচ্ছিলেন যে তারা কিছুই শুনতে পাচ্ছেন না। বারবার জিজ্ঞেস করার পরে যখন কোনো প্রতি উত্তর পান না তারা দুজন, বিশেষ করে রাসেল আর তার চাচাতো ভাই, তখন তারা ক্ষিপ্ত হয়ে একটু বকাঝকা দেন। এতে করে কি হয়, ওই দুজন ব্যক্তি রেগে উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে তারাও আজে বাজে কথা বলে এবং রাসেল এবং তার চাচাতো ভাইয়ের উপর চড়াও হন। শুরু হয়ে যায় এই চারজনের মধ্যে মারামারি, ধস্তাধস্তি, চিৎকার চেঁচামেচি। কিছু সময় পর
এরা দুজন রাসেল এবং তার চাচাতো ভাইকে ছেড়ে দিয়ে দৌড়ে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে যায়। মানে অদৃশ্য হয়ে যাওয়া বলতে বোঝাচ্ছি যে তারা হেঁটে চলে যান বা দৌড়ে চলে যান, কিন্তু তাদেরকে আর দেখা যায় না, যেহেতু অন্ধকার ছিল, দেখা যাওয়ার কথাও নয়। এদিকে রাসেলকে তার চাচাতো ভাই যিনি পুলিশের চাকরি করেন তিনি বলেন যে তার বুক পকেটে একটি স্পাই পেন রয়েছে, যেখানে এই দুইজন ব্যক্তির সকল ভিডিও ধারণ করা আছে। বাসায় গিয়ে ল্যাপটপে এই পেনটি লাগিয়ে এই ভিডিও দেখে শনাক্ত করা যাবে দুইজন লোক কারা। পরে তাদেরকে খুঁজে বের করে পানিশমেন্টের ব্যবস্থা করা যাবে। যে চিন্তা সেই কাজ। তারা দুজন বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে ল্যাপটপে যখনই ওই স্পাই পেনটি লাগিয়েছে, তখন তারা যে দৃশ্য দেখতে পান, এটা আসলে দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখতে পান যে স্পাই পেনে কোনো দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে না। ওই যে দুজন ব্যক্তি যারা তাদের উপর অ্যাটাক করেছিল, আগুন জ্বলছে, কিন্তু ওই দুইজন ব্যক্তি নেই। এমনি চিৎকার চেঁচামেচি হচ্ছে, শুধু রাসেল এবং তার চাচাতো ভাইয়ের গলার কণ্ঠস্বর শোনা গেলেও ওই দুইজন ব্যক্তির কোনো শব্দ সেখানে শোনা যাচ্ছে না। না তাদের ভিডিও আছে, না তাদের অডিও আছে। এই দৃশ্য দেখার পর তারা বুঝতে পারেন এই দুইজন ব্যক্তি কোনো স্বাভাবিক ব্যক্তি ছিলেন না, তারা নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল এন্টিটি ছিলেন। প্রিয় লিসেনার্স, তাহলে বুঝতেই পারছেন ওই জায়গাটি কতটা ভয়ানক। এখন আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে যাব। প্রিয় লিসেনার্স, এই স্টোরিটি শুরু হয়েছিল 1981 সালে। 81 সাল থেকে 20 বছর ধরে এই স্টোরিটির ব্যাপ্তিকাল। তাহলে চলে যাই সরাসরি ঘটনায়। 1981 সালের দিকে লাহোরীয় গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি ইছামিতি বিলে বেশ খানিকটা জায়গা কেনেন। জায়গা কেনার পরে প্রথম দিকে এমনি এই বিশাল জায়গা কৃষিকাজে ব্যবহার করছিলেন, কিন্তু পরবর্তীতে তার মনে হলো যে কৃষিকাজের পাশাপাশি এই জায়গাও কিছু অংশে তিনি মাছ চাষ করবেন এবং একটি সমন্বিত খামার দেবেন, যেখানে পুকুরের উপর একটি বড় একটা হাঁসের খামার থাকবে। উনি চিন্তা অনুযায়ী বড় একটি পুকুর খনন করেন এবং তারপরে একটি হাঁসের খামার স্থাপন করেন এবং রেজামু ঠাকুর নামক একজন ব্যক্তিকে এই হাঁসের খামার দেখাশোনার দায়িত্ব দেন। তো রেজাউল ঠাকুর ছিল তার বংশীয় পদবী। তো রেজাউল ঠাকুরের বাবা মা ছিল। এই বাবা মা ওই গ্রামের একজন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেই থাকতেন, যেহেতু তারা অনেক গরিব মানুষ ছিলেন। তার বাবা মাও কামলা খাটতেন, মানে শ্রমিক ছিলেন। রেজাউল ঠাকুর বিয়ে শাদী করেননি। তো আর একজন প্রভাবশালী ব্যক্তির খামারে তিনি চাকরি নেন এবং ওই হাঁসের খামারে হাঁসগুলো দেখাশোনা করতেন। সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিতেন, আবার বিকালবেলা হাঁসগুলো যখন খামারে ফিরে আসতো গুনে গুনে ঢোকাতেন যে কয়টা হাঁস আসে। হাঁসগুলো সারাদিন বিলের মধ্যেই ঘুরে বেড়াতো, প্রাকৃতিক খাবার খেত। প্রথম মাসখানেক তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু মাসখানেক পরে হঠাৎ একটা সমস্যা রেজাউল ঠাকুরের কাছে পরিলক্ষিত হয়। রেজাউল ঠাকুর দেখতে পান সকালে যখন হাঁসগুলি যখন বের হয়ে যায় এবং বিকালে যখন ফিরে আসে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হলো যে হঠাৎ উনি খেয়াল করেন বিকালে যে হাঁসগুলো তিনি গুনে গুনে ঢোকাচ্ছিলেন, সকালবেলা যখন বের করছেন তখন তার কাছে মনে হচ্ছে যে হাঁস কম কম লাগে এবং তিনি গুনে দেখেন কখনো 2টি, কখনো 4টি, কখনো 5টি হাঁস মিসিং। প্রতিদিন এমন হচ্ছিল। রেজাউল ঠাকুর এই সমস্যার কথা মালিককে জানান। মালিক শুরুতেই রেজাউল ঠাকুর উপর দোষ চাপিয়ে দেন যে তোমার গাফিলতিতেই এটা হচ্ছে, নিশ্চয়ই তুমি হাঁসগুলো বিক্রি করে দিচ্ছ। কিন্তু রেজাউল ঠাকুর তিনি অনেক অনুনয় বিনয়কে কান্নাকাটি করে বলেন যে না, আমি এরকম কাজটা করিনি, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। তখন মালিক বলেন তাহলে তোমার গাফিলতি আছে, যার কারণে কোনো শিয়াল বা বেজি বা অন্য কিছু এখানে ঢুকে খেয়ে ফেলছে। এরপরে যদি কোনো হাঁস মিসিং হয় তাহলে তোমার বেতন থেকে সে টাকাটা আমি কেটে নেব, মানে হাঁসের মূল্য কেটে নেব। তখন রেজাউল ঠাকুর মন খারাপ করে আবার হাঁসের খামারে চলে যান।
তারপরে দেখে গেল 1-2 দিন কোনো সমস্যা নাই, কিন্তু 3 দিনেই মাথায় আবার মনে হচ্ছে হাঁস কম কম লাগে, এবং গুণে দেখে সত্যি 4 থেকে 5টা হাঁস মিসিং। তো এটি সাহস করে আবার মালিককে গিয়ে বলেন। তখন মালিক বলেন, তোমার আর এই চাকরি করার দরকার নেই, তুমি চলে যাও। কিন্তু রেজাউল ঠাকুর এবং তার পরিবার যেহেতু অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, এই জন্য তিনি খুব অনুনয় বিনয় করে বলেন যে চাকরিটা আমার খুব প্রয়োজনে আমার সাথে আরেকজন মানুষকে দেন, যিনি আমার সাথে সেখানে থাকবেন। রেজাউল ঠাকুরের মালিক এই কথাটি খুব পছন্দ করেন এবং তার বাড়িতে 12 মাসই থাকা 12 মাসই কামলা বলে যেটাকে, সারা বছরের একটা বাড়িতে কামলা দেয়। তো 12 মাসের কামলার নাম হচ্ছে বাহারউদ্দিন। এই বাহারউদ্দিনকে রেজাউল ঠাকুরের সাথে পাঠানো হয়। বাহারউদ্দিন যখন ছিলেন তার সাথে বেশ সপ্তাহখানেক কোনো হাঁস মিসিং হচ্ছিল না। যেহেতু কোনো হাঁস মিসিং হচ্ছিল না, তখন মালিক চিন্তা করেন যে যেহেতু এখন হাঁস মিসিং হচ্ছে না, তাহলে বাহারউদ্দিন আর এখানে থেকে কি করবে, তাকে নিয়ে আসি। বাহারউদ্দিন যখন চলে যায়, তারপরেও 5-6 দিন কোনো হাঁস মিসিং হচ্ছিল না। কিন্তু এরপর থেকে আবার শুরু হয়ে যায় একই সমস্যা। একই রকমভাবে কখনো 4টি, কখনো 5টি, কখনো 6টি বা কোনো 2টি হাঁস মিসিং হচ্ছে। সমস্যাটি যখন আবার মালিককে জানানো হয়, তখন মালিক বাহাউদ্দিনকে আবার রেজাউল ঠাকুরের সাথে পাঠায়। বাহাউদ্দিন রেজাউল ঠাকুরের সাথে কয়েকদিন থাকে, তখন কোনো হাঁস মিসিং হয় না। আবার বাহাউদ্দিন চলে যায়। এরপরে রেজাউল ঠাকুর একা একা থাকা শুরু করে। তিনি চিন্তা করে, আজকে যে কোনো মূল্যে হোক হাঁস কে খায় সেটা দেখব, কে নিয়ে যায়। রেজাউল ঠাকুর সারা রাত জেগে পাহারা দিচ্ছে যে আজকে আমাকে ধরতেই হবে। রাত আনুমানিক 1টা থেকে 1:30। তখন হঠাৎ করে হাঁসের ডাক রেজাউল ঠাকুরের কানে ভেসে আসে, যে খামারের মধ্য থেকে হাঁসের ডাক ভেসে আসছে। রেজাউল ঠাকুর হাতে একটি লাঠি নিয়ে খামারের মধ্যে প্রবেশ করে যে দৃশ্য দেখে, তাতে রেজাউল ঠাকুর আঁতকে ওঠে। রেজাউল ঠাকুর দেখে যে বিশাল আকৃতির মানুষের মতো কিন্তু লোমশ একটি প্রাণী একটা একটা করে হাঁস ধরছে এবং খামারের বাইরে কারো কাছে ছুঁড়ে দিচ্ছে। মনে হচ্ছে নিচে তার কোনো পরিচিত কেউ আছে, তার কাছে ছুঁড়ে দিচ্ছে। রেজাউল ঠাকুর 7-5 না ভেবে দৌড়ে এগিয়ে যান এবং ধমক দেন, এই কে? তখন ওই লোমশ প্রাণীটি, মানুষের আকৃতির লোমশ ওই প্রাণীটি, সেটি পালানোর চেষ্টা করে, কিন্তু রেজাউল ঠাকুর তার হাতের লাঠি দিয়ে ওই প্রাণীটির গায়ে সজোরে আঘাত করার পর ওই প্রাণীটিও এখান থেকে পালিয়ে যায়। পরের দিন রেজাউল ঠাকুর মালিককে গিয়ে বলে যে এবার সে হাঁসকে নিচ্ছে, তাকে খুঁজে পেয়েছে। এরকম একটি ঘটনা ঘটেছে। রেজাউল ঠাকুর তার মালিককে গিয়ে বলেন। তখন মালিক ওই বাহাউদ্দিনকে আবার তার সাথে পাঠায় যে তুমি ও একা একা ভয় পেতে পারে, তুমি ওর সাথে থাকো, কারণ এই প্রাণীটি আবার যদি আসে। তখন বাহাউদ্দিন 1 দিন 2 দিন 3 দিন 3 দিনের মাথায় যখন বাহাউদ্দিন দেখতে পায় যে না, 3 দিনে কোনো হাঁস মিসিং হয়নি, তখন 3 দিনের মাথায় বাহাউদ্দিন রেজাউল ঠাকুরকে বলে যে রেজাউল, আসলে আমি এখানে না থাকলেই ভালো, তুমি একাই পাহারা দাও, নাহলে তুমি থাকো আমি যাই, নাহলে আমি থাকি তুমি যাও। রেজাউল ঠাকুর বলে যে যেহেতু অনেক দিন ধরে আমি এখানে আছি, তাহলে আমি থাকি, আপনি যান। এই কথাটা বলার সাথে সাথে বাহাউদ্দিন খুব খুশি হয়ে যায় এবং সে চলে যায়। 4র্থ দিন রেজাউল ঠাকুর চিন্তা করে, একবার তো ওই লোমশ প্রাণীটি এসেছিল, দেখে আজকে কি হয়। রেজাউল ঠাকুর লাঠি নিয়ে পাহারা দিতে শুরু করে। পাহারা দিতে দিতে একই রকম ভাবে রাত প্রায় আনুমানিক 1টা কি 1:30টার দিকে হঠাৎ ভেতর থেকে হাঁসের ডাক ভেসে আসে, মানে ওখানে কেউ ঢুকেছে, শিয়াল বা অন্য কোনো প্রাণী প্রবেশ করেছে। রেজাউল ঠাকুর এবারও সেখানে গিয়ে দেখে সেই লোমশ প্রাণীটি অন্ধকারে যে আবছা দেখা যাচ্ছে, একটা করে হাঁস ধরছে আর নিচে কারো কাছে ছুঁড়ে দিচ্ছে। রেজাউল ঠাকুর লাঠি নিয়ে এগিয়ে যায় এবং
সজোরে আবারও আঘাত করে। এবারও আঘাত করার পরে ওই লোমশ প্রাণীটা এখান থেকে পালিয়ে যায়। পরের দিন রেজাউল ঠাকুর মালিকের কাছে গিয়ে বলে যে আজকেও ওই প্রাণীটি এসেছিল এবং আমি আবারও তাকে আঘাত করেছি। তখন মালিক চিন্তা করে যে প্রাণীটিকে ধরার জন্য সে কোনো ফাঁদ পাতবে, এমনই একটা পরিকল্পনার কথা জানায়। কিন্তু তার এই পরিকল্পনাটা বাস্তবায়িত হওয়ার আগেই ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। এর প্রায় 2 দিন পর বাহাউদ্দিন সকালবেলা ওই খামারে যায়। খামারে গিয়ে দেখে খামারের দরজা খোলা, একটি হাঁসও খামারের মধ্যে নেই। খামারের মধ্যেও নেই, পুরো বিলেও একটি হাঁস দেখা যাচ্ছে না। আরও অদ্ভুত ব্যাপার হলো, রেজাউল ঠাকুর যে ঘরটাতে থাকতো সেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। অনেক ডাকাডাকি করে বাহাউদ্দিন, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। বাহাউদ্দিন অনেক ডাকাডাকি করার পরে যখন সারা শব্দ না পেয়ে রেজাউল ঠাকুরের দরজা ভেঙে ফেলে, মানে রেজাউল ঠাকুর যে ঘরে থাকতো ঘরের দরজাটা ভেঙে ফেলে। ভেঙে ফেলার সাথে সাথে রেজাউল ঠাকুর দেখে যে না, রেজাউল ঠাকুর তো ঘরে নেই, কোথায় গেল সে? অদ্ভুত ব্যাপার। রেজাউল ঠাকুরকে বাহাউদ্দিন খুঁজতে থাকে, বিলের এপাশ থেকে ওপাশ খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ লক্ষ্য করে বেশ দূরে একটি উঁচু ঢিবি রয়েছে। ঢিবির উপরে কিছু একটা দেখা যাচ্ছে মানুষের মতো। বাহাউদ্দিন দৌড়ে সেখানে চলে যায়, গিয়ে দেখে রেজাউল ঠাকুর ওই ঢিবির উপরে অচেতন অবস্থায় পড়ে আছে। ওখান থেকে আরও কয়েকজন লোকের সহযোগিতায় রেজাউল ঠাকুরকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর রেজাউল ঠাকুরের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় রেজাউল ঠাকুর আর আগের মতো আচরণ করছে না। সে পরিচিত লোকদেরকে চিনতে পারলেও সে কিছুই বলতে পারে না যে ওই রাত্রে কি হয়েছিল, এতগুলো হাঁস কোথায় গেল। আর ঘরের দরজা বন্ধ থাকলেও রেজাউল ঠাকুর কিভাবে ওই উঁচু ঢিবির উপরে সে পড়েছিল। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলেও সে কিছুই বলতে পারে না এবং সে এক ধরনের উন্মাদ হয়ে যায়। সে কারোর সাথে তেমন কোনো কথা বলে না, কিন্তু এলোমেলো হাঁটাহাঁটি করে, উন্মাদের মতো চলাফেরা করে। ওই খামার থেকে তাকে চাকরিচ্যুত করা হয়, কারণ হচ্ছে যে তার কারণে সবগুলো হাঁস মিসিং হয়ে গেছে এবং সে এখন পাগল হয়ে গেছে। স্বাভাবিকভাবে সে তো আর পাহারা দেওয়ার মতো সক্ষমতা তার নেই। রেজাউল ঠাকুর এইভাবে উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়, কারোর সাথে তেমন কোনো কথা বলে না। প্রিয় লিসেনার্স, মনে হতে পারে ঘটনাটা এখানেই শেষ। না, এখান থেকে ঘটনাটি শুরু। রেজাউল ঠাকুর যখন এভাবে অনেকটা উন্মাদের মতো জীবনযাপন করছিল, তখন রেজাউল ঠাকুরের মাধ্যমে আরেকটি সমস্যার সৃষ্টি হয়। গ্রামের লোকজন দেখতে পায় কে বা কারা রাতের বেলা হাঁস মুরগির যে ঘরগুলি রয়েছে ছোট ছোট, এই ঘরগুলি খুলে দেয় এবং রাতের বেলা হাঁস মুরগিগুলিকে বাইরে বের করে দেয়। প্রথম দিকে লোকজন খুব একটা বেশি ধরতে পারেনি, কিন্তু একটা সময় দেখা গেল যে এই কাজটি আর কেউ নয়, ওই রেজাউল ঠাকুরই করছে। সে রাতের বেলা মানুষের বাড়িতে গিয়ে হাঁস মুরগির ঘরের দরজা খুলে দিচ্ছে, হাঁস মুরগিগুলোকে টেনে হিঁচড়ে বের করে উঠোনে ছেড়ে দিচ্ছে। মানুষজন যখন এই ধরনের আচরণ রেজাউল ঠাকুরের কাছ থেকে পাওয়া শুরু করে, তখন তারা সম্মিলিতভাবে গিয়ে রেজাউল ঠাকুরের বাবা মার কাছে গিয়ে নালিশ করে তার এই আচরণ সম্পর্কে। রেজাউল ঠাকুরের বাবা মা রেজাউল ঠাকুরকে খুব করে শাসন করে, কিন্তু আসলে মানুষজন তেমন কিছু বলতেও পারছে না রেজাউল ঠাকুরকে, বা রেজাউল ঠাকুর বাবা মাও রেজাউল ঠাকুরকে তেমন কিছু বলতেও পারছে না, কারণ সে তো পাগল হয়ে গেছে, সে তো কিছুই বলতে পারে না তেমন। এবং সে যা আচরণ করছে, সে আচরণ যে কেন করছে এটা সেও নিজেও সেটা জানে না, আর সে তো পুরোটাই এক ধরনের উন্মাদ হয়ে আছে আর কি। যাই হোক, তার পিতামাতা তাকে খুব ভালো করে শাসন করে দেয়, বকাঝকা করে দেয়। এরপরে রেজাউল ঠাকুর আর কোনো হাঁস মুরগির দরজা খুলে দেয় না। কিন্তু হাঁস মুরগির ঘরের দরজা খুলে না দিলেও সে আরেকটি কাজ শুরু করে। গভীর রাত্রে সে বাড়ি থেকে বের হয়ে সে বিভিন্ন ছাগল এবং গরুর গোয়ালে গিয়ে এই ছাগল গরু দড়ি খুলে দিতে থাকে এবং দড়ি খুলে দিয়ে সে ক্ষান্ত হয় না। সে গরু এবং ছাগল টানতে টানতে ওই ইছামতির বিলের যে উঁচু ঢিবিটা ছিল যেখানে রেজাউল ঠাকুরকে পাওয়া গিয়েছিল তার কাছাকাছি গিয়ে ওই গরু ছাগলকে ওই রাতের বেলা বেঁধে আসে। কখনো কখনো গরু ছাগল মিসিং হয়ে যায়,
প্রথমে গ্রামবাসী ধরতে পারেনি এই কাজটি কে করছে। একটা সময় এটি ফ্লাশ হয়ে যায়, এবং যেই রাত্রে ফ্লাশ হয়, যেই রাত্রে মানুষের হাতে ধরা পড়ে যায় রেজাউল ঠাকুর, তখন রেজাউল ঠাকুরকে গ্রামবাসী অনেক মারধর করে এবং তাকে ধরে এনে তার পিতামাতার কাছে বলে যায় যে এর পরে যদি তোমার এই পাগল ছেলেকে যদি আটকাতে না পারো, তাহলে আমরা ওকে পিটিয়েই মেরে ফেলবো, তাকে আর বাঁচতে দিব না, কারণ সে আমাদের গরু ছাগলগুলো এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এভাবে তার সহ্য করা যায় না, এবং আসলেই এইগুলো সহ্য করার মতো না। তখন তার পিতামাতা আশ্বস্ত করে সে আর কখনো এই কাজ করবে না, এবং সকলের পরামর্শ অনুযায়ী রেজাউল ঠাকুরের পায়ে শেকল লাগিয়ে দেওয়া হয়। প্রথম দিকে একটু ভালো ছিল, বেশ এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়। তখন মনে হলো না, রেজাউল ঠাকুর আগের থেকে একটু ভালো হয়েছে, এখন আর শেকল থাকার কোনো প্রয়োজন নেই। তখন তাকে তার শেকলটাও খুলে দেওয়া হয়। রেজাউল ঠাকুর কী করতো, সকালবেলা সে বাসার থেকে বের হয়ে যেত এবং সন্ধ্যার পরে বাসায় ফিরে আসতো। এই মধ্যবর্তী সময়ে সে তার নিজের গ্রামেও থাকতো না। কোথায় যেত, সে অনেক দূরের কোনো গ্রামে ঘুরতে যেত। একদিন একটি নালিশ আসে গ্রামে, খুবই ভয়ঙ্কর একটি নালিশ আসে যে রেজাউল ঠাকুর অনেক দূরের একটি গ্রামে গিয়েছিল। গ্রাম দিয়ে সে হেঁটে বেড়ায়, যদি করে বাচ্চার কান্নার আওয়াজ শুনে তখন সে সেখানে গিয়ে বলে, এই বাচ্চাটিকে আমার কোলে দাও। কোলে নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ে ফু দেয় ও বাচ্চাটির কপালে। সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চাটি স্বাভাবিক আচরণ শুরু করে, পিতামাতাও খুশি হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক 3 দিনের মাথায় ওই বাচ্চাটি মারা যায়। সে কি করতে, এক বাড়িতে এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে সে একদম কাছাকাছি কোনো বাড়িতে এই ঘটনা ঘটাতো না, আর অনেক দূরে গিয়ে কোনো একটি বাড়িতে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করো, তখন সেখানে বলতো, বাচ্চাটিকে আমার কোলে দাও। তখন তারা কোলে দিত। কোলে দেওয়ার পর সে বিড়বিড় করে কি যেন ফু দেওয়ার সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যেত, এবং যেই এই রেজাউল ঠাকুরের কোলে যেত এবং কান্নাকাটি বন্ধ হতো, ঠিক 3 দিনের মাথায় ওই বাচ্চাটি মারা যেত। প্রথম দিকে এই ঘটনাগুলো অতটা ফ্লাশ হয়নি, কিন্তু 1 কান 2 কান হতে হতে একটি সময় এটি পুরো গ্রাম ছড়িয়ে পড়ে যে রেজাউল ঠাকুর যেই বাচ্চাকেই কোলে নেয়, এই বাচ্চাটি 3 দিনের মধ্যে মারা যায়। কিন্তু রেজাউল ঠাকুর নিজের গ্রামে কিন্তু কখনো এই কাজটি করেনি, অন্য গ্রামে গিয়ে করেছে। কিন্তু নিজের গ্রামে যখনই খবরটি চলে আসে, তখন গ্রামবাসী তার পিতামাতাকে বলে, তোমার ছেলে এই কাজ করছে। স্বাভাবিকভাবেই তার পিতামাতা বলে যে আমার ছেলে তো পাগল, সে তো এই কাজ কিভাবে করবে, এটা নিশ্চয়ই তোমাদের ভুল হচ্ছে। এখন কোনোভাবে তার পিতামাতা তার পাগল ছেলেকে বুঝিয়ে শুনিয়ে এবারের যাত্রায় বাঁচিয়ে দেয়। কিন্তু এখন শুরু হয় আরেকটি সমস্যা। রেজাউল ঠাকুর এখন নিজ গ্রামেই আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটাতে শুরু করে। গভীর রাত্রে রেজাউল ঠাকুর কোনো বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দরজায় ঠক 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 আওয়াজ করে। ওই বাড়ির লোকজন যখন দরজা খুলে দেয়, তখন রেজাউল ঠাকুর বলে ওঠে, এই তোর বাচ্চা দিবি, দে আমাকে তোর বাচ্চাটি দে। জাস্ট শুধু এই কথাটি বলতো, আর কিচ্ছু না। এই তোর বাচ্চা দিবি, দে তোর বাচ্চাটিকে আমার কাছে দে। তখন গ্রামবাসী বলতো, ধুর পাগল, যা এখান থেকে, এই বলে দরজা আটকিয়ে দিত। কিন্তু সকাল হলেই ওই বাড়ির কোন একটা শিশু সন্তানের মৃতদেহ পাওয়া যেত, যে ঘরের মধ্যেই বাচ্চাটি মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে এটি জানা যেত না। এভাবে রেজাউল ঠাকুর প্রতিদিন রাত্রেই কারো না কারো বাড়িতে গিয়ে দরজা ঠক ঠক করত, এবং দরজা খুলে দিলেই একই কথা বলতো, এই তোর বাচ্চা দিবি, দে আমাকে তোর বাচ্চাটিকে দে। এবং এই বাচ্চাটি মারা যেত। গ্রামবাসী রেজাউল ঠাকুরের এহেন কর্মকাণ্ডে অত্যন্ত রাগান্বিত এবং ক্ষুব্ধ হয়। শুধু পাগল বলে বারবার সে বেঁচে যাচ্ছিল। একটি সময় আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হলো, এক রাত্রে রেজাউল ঠাকুর একটি বাড়িতে গিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত ওই বাড়ির একজন পুরুষ লোক সে রাতের বেলা ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রেজাউল ঠাকুর ওই বাড়ির কাছে কেবল এসেছে, তখনও দরজা ঠকঠক করে। তখন
উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আশেপাশ থেকে লোকজন চলে আসে, রেজাউল ঠাকুর ধরা পড়ে যায় এবং ওইখানে তাকে বেদম পিটুনি দেয়া হয়। পিটুনি দিয়ে রেজাউল ঠাকুরকে তার পিতামাতার কাছে নিয়ে যাওয়া হয় ওই রাত্রেই। বলে যে তোমার ছেলে আমার বাড়িতে গিয়েছিল, সে কিছু বলার আগেই আমি নিয়ে এসেছি, তোমার ছেলেকে এখন আবারও শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। তখন রাত্রেই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং বলে দেওয়া হয় যে শিকল দিয়ে বেঁধেও যেহেতু আগেও কোনো সমস্যার সমাধান হয়নি, সুতরাং আজ রাত্রেই মা বাবা সহ এবং এই রেজাউল ঠাকুর গ্রাম ছাড়া হতে হবে। তার পিতামাতা অনেক অনুমেয় বিড়ম্বনা করেন, আমার সন্তান তো পাগল, সে তো বোঝে না কিছু। কিন্তু গ্রামবাসী কিছুই শোনে না, বলে যে আজ রাত্রেই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবা। শেষ পর্যন্ত তার পিতামাতা রাজি হয়, তারা রেজাউল ঠাকুর সহ গ্রাম ছেড়ে চলে যেতে চায় এবং সত্যি গ্রামবাসী ওই সময় তাদের ব্যাগটা গুছিয়ে দেয়। রাত্রেই সকলের সামনে তারা গ্রাম ছেড়ে রওনা হয়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে যে রেজাউল ঠাকুর গ্রাম থেকে বিদায় হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটে সকালবেলা দেখে যে একজন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তার পিতামাতা থাকতো, ঠিক সেই বাড়ির উঠোনেই তার পিতামাতা অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু রেজাউল ঠাকুর আর নেই, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা যাও নাই? বলে হ্যাঁ, আমরা তো গেছিলাম, পরে গভীর রাত্রে একটা বট গাছের নিচে শুয়ে পড়ি, ঘুম আসতেছিল, এরপরে তার আমাদের কিছু মনে নাই। তারপর তো দেখি সকালবেলা আমরা এখানে, আর রেজাউলকেও তো কোথাও পাচ্ছি না। তখন রেজাউল ঠাকুরকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। সবাই বলে যে যাক, ভালো হয়েছে, পাগলের বিদায় হয়েছে, কোথাও আবার কোন গ্রামে গিয়ে কোনো বাচ্চার ক্ষতি করতেছে, যাই হোক কততে এই গ্রাম থেকে তো বিতাড়িত হয়েছে। এই ভেবে গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে। রেজাউল ঠাকুরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার পিতামাতা কিন্তু তার সন্তানকে খুঁজতে থাকে, যেহেতু তাদের সন্তান কোথায় গেল, পাগল হোক যাই হোক, তাদের তো ইচ্ছা জাগে যে জানতে যে তাদের সন্তানটা এখন কোথায়, বেঁচে আছে না মারা গেছে। কোথাও খুঁজে যখন পায় না, তখন খুব ভালো একজন আলেমের শরণাপন্ন হয় তারা। সে আলেমকে বলে যে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার কাছে থাকা জিনদের মাধ্যমে যে আমার সন্তানটি কোথায় আছে, ভালো আছে, বেঁচে আছে না মারা গেছে। তখন সেই আলেম বলেন যে আমাকে অল্প কিছুদিন সময় দিন, আমি খোঁজ খবর নিয়ে জানাবো। বেশ কয়েকদিন পর সেই আলেম ওই পিতামাতার কাছে খবর পাঠান জরুরি ভিত্তিতে, তারা যেন ওই আলেমের সাথে দেখা করে। রেজাউলের পিতামাতা যখন ওই আলেমের সাথে এসে দেখা করে, তখন আলেম বলে যে আপনার সন্তান আজ থেকে 20 বছর আগেই তো মারা গেছে। তারা অবাক হয়, কি ব্যাপার, কি বলেন, আমাদের সন্তান 20 বছর আগেই মারা গেছে, এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, 1981 সালে যখন আপনার সন্তান অজ্ঞান অবস্থায় ঢিবির উপরে পাওয়া যায়, তাকে বাহাউদ্দিন যায় তাকে উদ্ধার করে, আসলে ওইটা আপনার সন্তান ছিল না, ওইটা ছিল একটা পিশাচ। আপনার সন্তানকে ওই পিশাচ ওই ঢিবির মধ্যেই টিপে রেখেছে এবং সে আপনার সন্তান সেজে দীর্ঘ 20 বছর আপনাদের সাথে ছিল এবং গ্রামে ছিল। 20 বছর ধরে একটু একটু করে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে এবং সর্বশেষ সে আপনাদের ছেড়ে চলে গেছে। আপনার সন্তান আর বেঁচে নেই। আপনারা যাকে দেখেছেন এই 20 বছর, সে আপনাদের সন্তান ছিল না। তার পিতামাতা কিছুতেই বিশ্বাস করে না, এটা কিভাবে সম্ভব হতে পারে। 20টি বছর তাদের সাথে ছিল, কিন্তু সেই আলেম সেই পিশাচকে হাজির করে সেই পিশাচের মুখেই সব ঘটনা তার পিতামাতা শুনতে থাকে। সেই পিশাচ এসে বলে যে আমি অন্য 8-10টা পিশাচের মতো এত খারাপ নই, কিন্তু এই কাঁচা হাঁস, মুরগি, গরু, ছাগল খাওয়া এটা আমাদের খাদ্য। আমি যখন ওই খামারে খেতে গিয়েছিলাম, আপনার ছেলে আমাকে দেখার পরেও লাঠি দিয়ে আঘাত করেছিল। আমি একা ছিলাম না, নিচে আমার স্বগোত্রীয় আরও কয়েকজন ছিল। প্রথম আঘাতের পরেও আমি কিছু বলি নাই, কিন্তু এর পরেও যখন আঘাত করে, তখন আমার স্বগোত্রীয় যারা, তারা খুব ক্ষিপ্ত হয় এবং আমার বারণ সত্ত্বেও এই এই রেজাউলকে হত্যা করে এবং হত্যা করে এই ঢিবির নিচে পুঁতে রাখে।
কিন্তু যেহেতু আপনারা দুইজন খুবই গরিব মানুষ, আমার মধ্যে একটা অনুশোচনা জাগে যে হ্যাঁ, আপনাদের সন্তান নাই, এখন আপনি কিভাবে চলবেন। তাই আমি পাগল সেজে আপনাদের সাথে ছিলাম। কিন্তু আমার খাবার তো গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো তো আমাকে খেতেই হবে। এই জন্য আমি কি করতাম, এই গরু ছাগলগুলো ছেড়ে দিতাম, হাঁস মুরগিগুলো ছেড়ে দিতাম। কিন্তু গরু ছাগল যখন হাঁস মুরগি যখন ছাড়তে আপনারা দুজন মানা করে দিলেন, তখন আমি গরু ছাগল ছাড়া শুরু করলাম। এরপরে যখন মানুষ আমাকে ধরে আঘাত করলো, মারলো, তখন আমি মানুষের বাচ্চার প্রতি নজর দিলাম। বাচ্চাদেরকে আমি খেয়ে ফেলতাম খুব কৌশলে, তাদেরকে মেরে ফেলার মাধ্যম দিয়ে তাদের খাওয়া হয়ে যেত। কিন্তু এটাও যখন বন্ধ হয়ে গেল, তখন আমার তো আর আপনাদের সাথে থেকে লাভ হচ্ছিল না। আমি চাইলে আপনাদেরকে অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ আপনাদের সন্তানকে হত্যা করা হয়েছে, এর কিছু অংশ আমি পুষিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে আমার কারণে আপনাদেরও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, গ্রাম ছাড়া হচ্ছেন, তখন আমি চলে গেলাম এবং আপনাদের দুইজনকে আবার গ্রামে রেখে গিয়েছি। প্রিয় লিসেনার্স, 20 বছর একটি পিশাচ একটি গ্রামে ছিল। কখনো গরু ছাগল খেয়েছে, কখনো হাঁস মুরগি খেয়েছে, কখনো মানুষকে হত্যা করেছে। 20 বছর এই ঘটনার সাক্ষী ওই গ্রামের এখন অনেক মানুষ রয়েছে। রেজাউল ঠাকুরের পিতামাতা মারা গিয়েছে, বাহাউদ্দিনও মারা গিয়েছে। কিন্তু বাহাউদ্দিন মৃত্যুর পূর্বে একটি সত্যতা নিশ্চিত করে যায়। যখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে রেজাউল ঠাকুর 20 বছর আগে মারা গিয়েছে, এটা একটা পিশাচ ছিল, রেজাউল ঠাকুরের বেশে যে পাগলকে দেখেছে সেটা একটা পিশাচ, তখন বাহাউদ্দিন সেই ঘটনার সত্যতা নিশ্চিত করে। বলে হ্যাঁ, যখন 3 দিন আমি রেজাউল ঠাকুরের সাথে ছিলাম, তখন প্রতি রাত্রে একটি ভয়ঙ্কর পিশাচ আমাকে স্বপ্ন দেখাতো যে তুই এখান থেকে চলে যা, যদি না যাস তোর মৃত্যু অনিবার্য। প্রথম দিন আমি দেখেছি, দ্বিতীয় দিন দেখেছি, কিন্তু তৃতীয় দিন বলেছে যে আজ যদি না যাস তাহলে আর তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন তৃতীয় দিন আমি রেজাউল ঠাকুরকে বলি যে হয় তুমি থাকো, না হয় আমি থাকি। কিন্তু আমি জানতাম যে রেজাউল ঠাকুর যেহেতু দীর্ঘদিন এখানে আছে, সুতরাং সেই থাকতে চাইবে এবং আমি চলে যাব। কিন্তু আমি চলে গেলেও আমার ভিতরে একটা ভয় কাজ করতো রেজাউল ঠাকুরের কোনো ক্ষতি না হয়। এই জন্য মাঝে মাঝে আমি সকালবেলায় এসে দেখতাম যে খামারের কি অবস্থা। এই কারণে আমি একদিন সকালবেলা খামারে এসে দেখি এই খামারের দরজা খোলা, একটা হাঁসও নেই, কিন্তু রেজাউল ঠাকুরের ঘরের দরজা বন্ধ, এবং তারপরে তাকে ঢিবির উপর আমরা পাই। প্রিয় লিসেনার্স, এভাবেই রেজাউল ঠাকুরের জীবনের অবসান হয় এবং 20 বছর রেজাউল ঠাকুরের বেশে সেই পিশাচ ওই গ্রামে ছিল। সেই ঘটনার সাক্ষী এখনও আছে মানুষ। সেই খামার এবং পুকুরটি এখন সেভাবে ব্যবহৃত হয় না, বিশেষ করে পুকুরটি পরিত্যক্ত, কিন্তু হাঁসের খামারটি এখন পাকা করা হয়েছে। এখনও সেখানে একটি পাকা ঘর রয়েছে এবং ওই যাওয়ার কাছে একটি সাইনবোর্ড রয়েছে, সাবধান ভুতুড়ে এলাকা। এখনও সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। যাই হোক, বেশি কথা বলবো না, চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি। প্রথম ঘটনা। সময়টা খুব একটা পুরনো নয়, প্রায় 2014 সালের দিকে ঘটেছিল। তখন আমি ট্রাক চালাতাম, অনেকে লরি বলে। তো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করতাম প্রায়। রাতভর ড্রাইভ, মাঝখানে চা, সিগারেট, একটানা হেডলাইটের আলোয় শুকনো রাস্তা, এসব ছিল রোজকার ব্যাপার। ভূত ভয় এসব কথায় হাসতাম। কিন্তু ওই একটা রাতের পর থেকে আমি আজও রাস্তায় রাতে একা ড্রাইভ করি না। সেদিনও যেরকম একটা লোড নিয়ে রওনা দিয়েছিলাম তেমনই ছিল। শ্যামবাজার থেকে মাল উঠিয়েছি, উত্তরবঙ্গের দিকে যাব। মাল হালকা, তাই ট্রাকও খুব বেশি স্পিড তুলছিল। সঙ্গে ছিল আমার হেল্পার রাজা। ছেলেটা তখন নতুন, বয়স 18-19 হবে। রাত তখন প্রায় 10:30। বৃষ্টি থেমে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু রাস্তা একেবারে ভিজে। হেডলাইটের আলোয় দূর দূর পর্যন্ত সাদা কুয়াশা ছড়িয়েছিল। আমরা তখন এক ফাঁকা হাইওয়ে দিয়ে যাচ্ছি, চারপাশে শুধুই অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের মতো গাছপালা। রাজা তখন ঘুমোচ্ছিল,
সিটের কোণে। আমি তখন গান চালিয়ে রেখেছিলাম ধীরে। রেডিওতে পুরনো হেমন্ত মুখোপাধ্যায় বাজছিল। হঠাৎ চোখে পড়ল সামনে রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা সাদা কাপড় পরা লোক। আমি হর্ন বাজালাম, কিন্তু লোকটা নড়ল না। প্রথমে ভাবলাম হয়তো পাগল বা মাতাল। তারপর হেডলাইট যখন একেবারে তার গায়ে পড়ল, তখন দেখলাম লোকটার মুখটাই দেখা যাচ্ছে না, পুরো চুলে ঢাকা। আমি হঠাৎ ব্রেক কষে দিলাম। রাজা ঘুম থেকে চমকে উঠে পড়ল। কি হয়েছে দাদা? কি হয়েছে? আমি বললাম, দেখ না, সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। রাজা সামনে তাকিয়ে বলে, কোথায়? আমি অবাক হয়ে দেখলাম কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। আমি ভেবে নিলাম হয়তো চোখে ভুল দেখেছি। একটু পর আবার ট্রাক চালানো শুরু করলাম, কিন্তু মনটা কেমন একটা অস্বস্তিতে ভরে গেল। হালকা কুয়াশার মধ্যে লাইটের আলোয় কিছুক্ষণ পরপরই মনে হচ্ছিল রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে আছে। রাজা বলল, দাদা একটু দাঁড়ান, জল খাবো। আমি রাস্তার পাশে গাড়ি থামালাম। দুজনেই নামলাম। হাওয়াটা খুব ঠান্ডা, কিন্তু কেমন যেন একটা গন্ধ। ভেজা মাটির সঙ্গে যেন পুরনো জং ধরা লোহার গন্ধ মিশে আছে। রাজা পাশের ঝোপে গেল। আমি লরির পাশে দাঁড়িয়ে বিড়ি ধরালাম। ঠিক তখনই শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে, একদম ধীরে, টান দিয়ে, ওড়ু ওড়ু। আমি থমকে গেলাম, চারিপাশে তাকালাম, কেউ নেই। আর এইখানে আমাকে ডাকার মতো তো কেউ নেই। আমাকে তো এখানে কেউ চেনে না। রাজা তখনও ঝোপের দিকে। আমি চেঁচিয়ে বললাম, রাজা তুই বললি কিছু? ও বলল, না দাদা, আমি তো জল খাইতেছিলাম। আমি কিছু না বলে গাড়িতে উঠে ইঞ্জিন চালালাম। এবার বলে দিই যে ও জল খেতে কেন নামলো। আদতে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন পাশে একটা কল চোখে পড়েছিল, টিউবওয়েল যেটাকে বলে। সেখানে জল এনে সে ওখানেই খাচ্ছিল। বোতলের জল শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, জল খেয়ে রাজা উঠে এলো। তারপর আবার রওনা দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই চালাই মনে হচ্ছিল কেউ যেন ট্রাকের কেবিনের পেছনে বসে আছে। পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। তখন প্রায় রাত 1টা। রাস্তার এদিক ওদিকে কোনো আলো নেই। হেডলাইটের আলোয় কুয়াশার মধ্যে ট্রাকের আওয়াজটা যেন আরো ভারী লাগছিল। রাজা তখন ঘুমে ঢুলছে। আমি একবার পেছনের আয়নায় তাকালাম। স্পষ্ট দেখলাম আমার সিটের পেছনে কারোর একটা ছায়া, চুলে ঢাকা, কিন্তু মাথাটা কাত হয়ে আমার দিকে তাকানো। আমার হাত অবশ হয়ে গেল। ব্রেক কষে ট্রাক থামিয়ে দিলাম। রাজা চমকে উঠে বলল, কেন থামাইছেন দাদা? আমি কাপা গলায় বললাম, পেছনে কে আছে? রাজা হাসতে হাসতে বলল, পেছনে কেউ নাই তো। আমি সাথে সাথে দরজা খুলে নিচে নেমে পড়লাম। ট্রাকের চারপাশ ঘুরে দেখলাম, কেউ নেই। আবার কেবিনে উঠলাম, কিন্তু কেবিনের ভেতরটা ঠান্ডা, একেবারে বরফের মতো। রাজা বলল, দাদা আপনি ঠিক আছেন? আমি কিচ্ছু বললাম না, কেবল গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর গিয়ে রাস্তার ধারে একটা ছোট্ট দোকান দেখলাম, চায়ের দোকান। সামনে কয়েকটা ট্রাক দাঁড়ানো। আমি ভাবলাম একটু চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। আমরা থামলাম। দোকানের মালিক বয়স্ক লোক, ধুতি গেঞ্জি পরা। আমি চা নিতে নিতে বললাম, কাকা এই রাস্তায় আজব কিছু হয় কখনো? লোকটা একবার আমার মুখের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, রাত 10টার পর ওই রাস্তায় বেশি গাড়ি যায় না বাবু, সবাই এড়িয়েই চলে। আমি বললাম, কেন? লোকটা বলল, বছর 5 আগে একটা ট্রাক উল্টে গেছিল এখান থেকে 8 কিলোমিটার দূরে। চালকটা সেখানেই মরছিল। তার বউ সেদিন ওর সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু যায়নি। পরে নাকি ওই মেয়েটার লাশও ওই রাস্তাতেই পাওয়া গেছিল। তারপর থেকে মাঝে মাঝে নাকি কেউ কেউ ওকে দেখে, সাদা কাপড় পরা, চুলে ঢাকা মুখ। আমার ঠোঁট শুকিয়ে গেল, চা হাতে কাঁপছিল। রাজা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, দাদা ওই রাস্তায় আমরা তো একটু আগেই গিয়েছিলাম। আমি মাথা নাড়লাম। দোকানদার বলল, তোমরা তো এই রাস্তা পার হয়েছ, কিছু দেখোনি? আমি শুধু বললাম, না। কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা ঠান্ডা ঢেউ বয়ে যাচ্ছিল শরীরের ভেতর দিয়ে। আমরা চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। আমি ঠিক করলাম আর থামব না, একদম ভোর পর্যন্ত চালিয়ে যাব। কিন্তু রাত তখনও অনেক বাকি।
আর ওই রাতটা যেন শেষই হচ্ছিল না। রাত প্রায় 2:30। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। রাজা তখন ঘুমিয়ে আছে, মাথাটা কাচের পাশে ঠেস দিয়ে। আমি একা চালাচ্ছিলাম। হঠাৎ কেবিনের ভেতরে একটা তীব্র ঠান্ডা হাওয়া ঢুকলো। এদিকে জানালাগুলো বন্ধ। তারপর স্পষ্ট শুনতে পেলাম পেছন থেকে একটা নিঃশব্দ হাসির আওয়াজ, যেন কেউ দম বন্ধ করে হাসছে। আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, শরীর কেমন পাথর হয়ে গেল। ওই আওয়াজটা ধীরে ধীরে জোরালো হতে লাগলো, তারপর একদম কান ঘেঁষে, তুমি আবার এসেছো? আমার বুক কাঁপতে লাগলো। স্টিয়ারিং থেকে হাত ছুটে যাচ্ছিল। সামনে রাস্তার মাঝে হঠাৎ একটা সাদা ছায়া দেখা দিল। আমি ব্রেক কষলাম, গাড়ি প্রায় উল্টে গেল। রাজা চিৎকার করে উঠে বলল, কি হয়েছে দাদা? আমি কাঁপা গলায় বললাম, সামনে সামনে কেউ দাঁড়িয়েছিল। রাজা নিচে নেমে দেখলো কেউ তো নেই। আমি তখন শ্বাস নিতে পারছি না, বুকটা ধরপড় করছে। রাজা বলে, দাদা থামেন, একটু পানি খাই। আমি নামলাম না, শুধু হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ধারে একটা সাদা কাপড় উড়ছে, যেন কেউ হেঁটে গেল ঠিক এখনই। রাজা কিছু দেখেনি। আমি তখন শুধু ইঞ্জিন চালিয়ে দিলাম, বললাম, চল 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 এখান থেকে বেরোই। প্রায় আধ ঘন্টা পর একটা টোল প্লাজা পড়ল। গিয়ে থামলাম। গার্ড এসে টোকা দিয়ে বলল, কোথা থেকে আসছেন? আমি বললাম, কলকাতা। সে বলল, এই রাস্তা দিয়ে রাতের বেলায় চালান? আমি বললাম, জি, কাজ তো করতে হয়। গার্ড কেমন যেন চমকে ওঠে। আমি বললাম, কি হয়েছে? গার্ডকে জিজ্ঞাসা করাতে সে ওই চায়ের দোকানের মতন একই কথা বলল। আমি আর কিছু বললাম না, টাকা দিয়ে পাশ কাটালাম। কিন্তু ওখান থেকে বেরিয়েই কিছু অদ্ভুত ঘটল। ট্রাকের পেছনের আয়নায় স্পষ্ট দেখলাম রাজা নেই। আমি থমকে গেলাম, চিৎকার করে ডাকলাম, রাজা, এই রাজা! কোনো সাড়া নেই। আমি দরজা খুলে নিচে নেমে এলাম। রাস্তা ফাঁকা, হালকা বাতাস বইছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে শুনতে পেলাম রাজার কণ্ঠ, দাদা ভয় কিসের? আমি পেছনে তাকিয়ে দেখলাম রাজা বসে আছে, কিন্তু ওর চোখ একদম ফাঁকা, কপাল থেকে রক্ত গড়াচ্ছে আর মুখে হাসি। আমি দৌড়ে পালাতে গিয়েছিলাম, কিন্তু পা নড়ছিল না, যেন কেউ পা চেপে ধরে রেখেছে। ঠিক তখনই কানে শুনলাম সেই একই গলা, তুমি কি আমায় দেখেছ? আমি চিৎকার করে জ্ঞান হারালাম। পরদিন সকাল প্রায় 8টার দিকে আমি চোখ খুললাম। দেখি আমি একদম হাইওয়ের পাশে পড়ে আছি। লোকজন জড়ো হয়েছে, কেউ জল দিচ্ছে। আমার ট্রাক রাস্তার পাশে পড়ে আছে, দরজা খোলা। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি সব খুলে বললাম। আমি রাজার কথা জিজ্ঞেস করলাম, তারা কিছু বলতে পারলো না। তাদেরকে সবটা বললাম। আমি তাদের বিশ্বাস করাতে পারিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই ছেলেটা নাকি সেই দিনই সকালে পথ দুর্ঘটনায় মারা গেছে। আমি আর কিচ্ছু বলতে পারিনি। সেদিন রাজা কেন এমন আমার সাথে করলো, কি হলো, আমি আজও কিছু বলতে পারবো না। তবে একটা কথা আমি বলতে পারি, এই ঘটনার এক শিকেও মিথ্যে না। আমি তোমাদেরকে যতটুকু বলেছি ততটুকুই সত্যি। এখানে কোনো রকম অতিরঞ্জিত কিছু লেখা নেই, কোনো কিছু বাড়িয়ে লেখা নেই। এই ছিল ঘটনা। আর এই ঘটনা লিখতে লিখতে আমার আরও পুরনো একটা ঘটনার কথা মনে পড়ে গেল, সেটাও তোমাকে আমি বলি। আর হ্যাঁ, আমার কাছে এরকম আরও ঘটনা আছে যেগুলো শুনলে লোকজন একদম চমকে উঠবে, একদম ইউনিক কিছু শুনতে পাবে। সেই ঘটনাটাও আমি তোমাকে শেয়ার করছি। ওই সময়টা ছিল 2012 সালের দিকে। তখন বড় বড় কোম্পানির পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতাম। সারা জীবনই রাস্তায় কাটতো আমার, একরাশ ধুলো, হেডলাইটের ঝলকানি আর ইঞ্জিনের গর্জনের মধ্যে। সেদিনও ঠিক আগের মতোই সন্ধেবেলায় হাওড়ার দিক থেকে মাল তুলে রওনা দিয়েছিলাম মেদিনীপুরের দিকে। মালটা ছিল সিমেন্টের বস্তা। হিসেব মতো রাতের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরের পর হঠাৎ শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তারপর রাস্তায় শুনলাম সামনে একটা দুর্ঘটনা ঘটেছে। পুলিশ রোড ব্লক করে দিয়েছে, ফলে সব গাড়ি থেমে আছে। যে অংশটা বন্ধ হয়েছে সেটা এক জঙ্গল ঘেরা রাস্তা। লোকজন বলে রাতে কেউ সেখানে গাড়ি থামায় না, কেউ কেউ নাকি সেখানে অদ্ভুত কিছু দেখেছে। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না, ভাবতাম সবই গাঁজাখুরি কথা। তখন প্রায় 8টা। বৃষ্টিটা একটু ধরে এসেছে, কিন্তু বাতাসে ভেজা মাটির গন্ধ, চারপাশের গাছের সারি, অন্ধকারে হেডলাইটের আলোয় সামনের রাস্তা ছাড়া কিছুই দেখা যায় না। কিছু দূর এগোতেই দেখলাম
বিশাল ট্রাকের লাইন। বুঝলাম ঘটনাটা এখানেই ঘটেছিল। পুলিশ এখনও রাস্তা খুলে দেয়নি। আমি গিয়ে একটা ফাঁকা জায়গা পেয়ে লরিটাকে দাঁড় করালাম। সামনে পেছনে দুটো ট্রাক, কিন্তু আমার জায়গাটা একটু আলাদা। ডান দিকে ঘন জঙ্গল। যাই হোক, জানালাটা নামিয়ে বিড়ি ধরালাম। ইঞ্জিন তখনও চলছিল। দূরে কোথাও ট্রাকের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ মনে হলো পাশের জঙ্গলের ভেতর থেকে কারোর হাঁটার শব্দ আসছে। শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটছে ধীরে ধীরে, নিয়মিত পায়ে পায়ে। আমি ভাবলাম হয়তো কোনো পশু, কিন্তু আওয়াজটা থামছিল না, বরং আরও কাছে আসছিল। আমি টর্চ ধরলাম। হেডলাইটের আলোয় রাস্তার ধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম। মানুষ মনে হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কে। আমি জানালা দিয়ে মাথা বের করে চেঁচিয়ে বললাম, এই এই, কে ওখানে? কোনো উত্তর এলো না। ছায়াটা নড়লও না। আমি তখন ভাবলাম হয়তো কোনো পথচারী বা কোনো শ্রমিক, কিন্তু মিনিট 5 পরেই দেখি জায়গাটা ফাঁকা, ছায়াটা উধাও। বৃষ্টি আবার শুরু হলো টিপটিপ করে। জানলার কাছে জল পড়ছে। আমি তখন নিজের ব্যাগ থেকে শুকনো রুটি বের করে খেতে বসেছি। তখন রাত প্রায় 11টা। ঠিক তখনই আবার শুনলাম সেই হাঁটার শব্দ, একদম কাছ থেকে। মনে হলো কেউ লরির দরজার পাশ দিয়ে হাঁটছে ধীরে ধীরে। ইঞ্জিনটা বন্ধ ছিল, তাই শব্দটা একদম স্পষ্ট। তারপর হঠাৎ শব্দ হলো, যেন কেউ লরির দরজায় হালকা টোকা দিল। আমি কেঁপে উঠলাম। ভাবলাম হয়তো অন্য কোনো চালক সাহায্য চাইছে। জানালা খুলে তাকাতেই দেখি কেউ নেই। রাস্তাটা একদম ফাঁকা। হেডলাইটের আলোয় শুধু বৃষ্টি আর গাছের ছায়া। আবার ঠক শব্দটা এলো। এবার অন্য পাশ দিয়ে আমি টর্চ জ্বালিয়ে আলো ফেললাম। কাদা মাটিতে এক পাশের একটা পায়ের ছাপ দেখা গেল। একজোড়া নয়, একটাই, যেন কেউ এক পাশে হেঁটে এসেছে। আমার হাত কাঁপতে লাগলো। আর ঠিক তখনই টর্চ নিভে গেল। আমি ইঞ্জিন চালাতে গেলাম, কিন্তু লরি স্টার্ট নিচ্ছিল না। 3বার চেষ্টা করার পর ইঞ্জিনটা জ্বলে উঠল। হেডলাইট জ্বলতেই দেখি রাস্তার সামনে একটা মহিলা দাঁড়িয়ে। একটা অদ্ভুত রঙের শাড়ি, ভিজে চুল, কাঁধে লেগে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম ওর মুখটাই নেই, একদম ফ্যাকাশে। চোখ মুখ কোথাও বোঝা যাচ্ছে না, যেন পুড়ে গেছে। আমি ভয়ে হর্ন চাপলাম, কিন্তু হর্ন কাজ করছে না। ও আস্তে আস্তে এক পা করে এগিয়ে এলো। তারপর এক মুহূর্তে হেডলাইটের আলো থেকে অদৃশ্য হয়ে গেল। আমি গিয়ার পাল্টে গাড়িটা পেছনে নিতে চাইলাম, কিন্তু রাস্তা পেছন দিকেও অন্ধকারে ঢাকা। তখনই শুনতে পেলাম লরির ছাদে কেউ হাঁটছে। আমি চুপ করে বসে আছি। বুকের ভেতর যেন ইঞ্জিনের মতন কাঁপুনি চলছে। একসময় সাহস করে নেমে টর্চের আলো ফেললাম। ছাদে কিছুই নেই, কিন্তু মাটিতে আবার সেই এক পাশের পায়ের ছাপ। লরির চারপাশ ঘুরে বেড়াচ্ছে। তারপর কোথায় থেকে যেন খিক খিক হাসির আওয়াজ এলো, একদম নিঃশব্দের মতো। মনে হলো জঙ্গলের ভেতর থেকে কেউ হাসছে। আমার গলাটা শুকিয়ে গেল। চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসে বৃষ্টির গন্ধ। তারপর হাসিটাও মিলিয়ে গেল। আমি দ্রুত দরজা বন্ধ করে ভেতরে ঢুকে সিটে বসে পড়লাম। ভাবছিলাম সকাল হোক, এক মুহূর্ত এখানে থাকবো না। রাত তখন প্রায় 2টো। অজান্তেই চোখটা লেগে গেল, কিন্তু ঘুমের মধ্যেই মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, অরু, অরু। আমি চমকে উঠে বসলাম। চোখ খুলে দেখি লরির কাচের ওপারে কেউ দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, আর কখনো কখনো হাত দিয়ে কাচে চাপড় মারছে। আমি স্থির হয়ে বসে আছি। শরীরের প্রতিটা রক্ত জমে গেছে। বাইরের বৃষ্টি তখনও প্রায় থেমে এসেছে, কিন্তু সেই ভিজে বাতাসের গন্ধ আর নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে আসছে। জানলার ওপারে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে কাচের খুব কাছে চলে এলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না। ওর মুখের জায়গাটা একদম ফাঁকা, কোনো চোখ নেই, কোনো ঠোঁট নেই, কেবল ফ্যাকাশে ত্বকের মতন কিছু একটা। তারপর হঠাৎ ওর হাতটা কাচে ঠেকলো। কাচের উপর জল পড়ল না, বরং যেন ছায়ার ভেতর থেকে ধোয়ার মতন কিছু বেরিয়ে এলো। আমার বুকের ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চোখ বন্ধ করে এক লাফে হেডলাইট নিভিয়ে দিলাম। অন্ধকারে সব নিঃশব্দ হয়ে গেল, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তারপর একসময়
সেই ঠক ঠক শব্দটা থেমে গেল। আমার বুকের ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চোখ বন্ধ করে এক লাফে হেডলাইট নিভিয়ে দিলাম। অন্ধকারে সব নিঃশব্দ হয়ে গেল, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তারপর এক সময় সেই ঠক ঠক শব্দটা থেমে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। জানালার বাইরে এখন কিছুই নেই, শুধুই অন্ধকার আর দূরে গাছের ফাঁকে এক ফালি আলো, হয়তো অন্য ট্রাকের। আমি ভেবেছিলাম ব্যাপারটা শেষ, কিন্তু ভুল করেছিলাম। ঠিক তখনই কেবিনের পেছন দিক থেকে এক অদ্ভুত আওয়াজ এলো, যেন কেউ খুব ধীরে বালির উপর দিয়ে হাঁটছে। তারপর এক মুহূর্তে বুঝলাম আওয়াজটা লরির ভেতর থেকেই আসছে। আমি পেছনে তাকাতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমার ঠিক সিটের পেছনে একটা মেয়ে বসে আছে, একদম চুপচাপ বসে আছে। আমি চেঁচিয়ে উঠতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে গেল, চোখ দুটো বড় হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখটা একদম আগের মতো, চোখ মুখ কিচ্ছু নেই, শুধু মুখের মাঝখান থেকে একটা ভেজা কালচে দাগ গড়িয়ে পড়েছে নিচে। আমি যেভাবে পেছন ঘুরে তাকিয়েছিলাম সেইভাবেই জমে গিয়েছিলাম, যেন নড়তেও পারছিলাম না। মেয়েটা আবার আস্তে আস্তে বলল, একটাই শব্দ, খুব নিচু, গলা ভাঙা, ফিরে যাও। তারপর সব নিঃশব্দ হয়ে গেল। বাইরের বাতাসও যেন থেমে গেল। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে নেমে পড়লাম। বৃষ্টির কাদা মাখিয়ে রাস্তার মাঝে দাঁড়ালাম। চারপাশে অন্ধকার, দূরে অন্য ট্রাকের আলো নিভে গেছে। মনে হলো পুরো রাস্তা যেন ফাঁকা, শুধু আমার লরিটাই দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে সামনের দিকে গেলাম। একটা ট্রাকের কাছে পৌঁছে দেখি চালক নেই, কেউ নেই, সব দরজা খোলা, একটাও মানুষ চোখে পড়ছে না। আমি হাঁপাতে ডাকলাম, হ্যালো, কেউ আছো? আরে আশেপাশে কেউ আছো কি? কিন্তু কোনো সাড়া নেই। তখনই হঠাৎ লরির দিক থেকে একটা আওয়াজ এলো। মনে হলো ইঞ্জিন নিজেই চালু হলো। তারপর হেডলাইট জ্বলে উঠল, আর সেই আলোয় রাস্তার মাঝখানে আমি স্পষ্ট দেখলাম সেই ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে আছে। এবারও মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখটা আসলে মুখ নয়, পুরো যেন জ্বলে গলে গেছে। আর ওর হাতের একদিকে বড় একটা ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে, পা টেনে টেনে হাঁটছে। আমি পেছাতে রাস্তার ধারে এসে গাছের গায়ে ঠেকলাম। তখন ও আমার কাছাকাছি। মুখের হালকা আলোয় দেখলাম ওর চোখের জায়গাটায় একদম ফাঁকা গর্ত। আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। হঠাৎ ওর গলা থেকে একটা ভাঙা শব্দ বেরোলো, যেন কেউ কাঁদছে আর হাসছে একসাথে। তারপর বলল, তুমি ওইখানে ছিলে? আমি কাপা গলায় বললাম, কে তুমি? কে? ওর মুখের দিক থেকে শুধু শো বাতাস বেরোলো। তারপর হঠাৎ সব নিঃশব্দ। মেয়েটা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। শুধু হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার ওপর একজোড়া পায়ের ছাপ কাদার মধ্যে। তারপর মিলিয়ে গেল ধীরে ধীরে। আমি পেছন ঘুরে দেখি রাস্তার অন্য প্রান্তে একটা পুরনো বাঁধানো জায়গা। মনে হলে কেউ দুর্ঘটনায় মারা গিয়েছিল হয়তো। আমি সেই দিকে এগিয়ে গেলাম। সেখানে একটা ছোট্ট পাথর বসানো, তার উপর ঘোলা বৃষ্টির জলে লেখা কিছু অক্ষর। বুঝতে পারলাম ঠিক এই জায়গায় একজনকে সমাধি দেওয়া হয়েছিল। যাই হোক, আমি আর কোনো রকম দেরি না করে সেখান থেকে বেরিয়ে এলাম। তারপরেই শুনলাম কিছু বছর আগে ওই রাস্তায় এক লরি উল্টে পড়ে আগুন ধরে গিয়েছিল। চালক বেঁচে গিয়েছিল, কিন্তু পাশে বসা একটা মেয়ে, যার নাম ছিল সুনিতা, উড়ে গিয়েছিল পুরো শরীর সহ। আর লোকজন বলতো রাতে মাঝে মাঝে নাকি ওকে দেখা যায় লরির সামনে। তখন আমি বুঝলাম আসলে বিষয়টা কি। কিন্তু আমি যে সেই যাত্রায় বেঁচে ফিরেছি, এটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। এই ছিল আমার আরও একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা তো অনেকে শুনে ভাববে এমনও হয়, এতটা ভয়ের কিছু হওয়ার পরে আমি কি করে বেঁচে আছি। আমিও তোমাদের কাছে সেম কোশ্চেনটাই করছি। আমার হয়তো আয়ু ছিল, তাই আমি বেঁচে ফিরেছি বলতে পারো। সত্যি কথা বলতে এমন ঘটনা না কেমন যেন একটা মনের মধ্যে শিহরণ জাগায়। কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই একমাত্র জানে যে কেমন লাগে। যাই হোক, এই ছিল ঘটনা।
আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন প্রবাল চৌধুরী, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে। ঘটনাটি প্রবাল কালেক্ট করেছেন তার এক বন্ধু হ্যারি গুজম্যানের কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল হ্যারির ছোট ভাই পল গুজম্যানের সাথে 2012 সালের ঘটনা এটি। তা আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। হ্যারির ভাই পল তখন সাউথ ক্যারোলাইনার একটি ছোট্ট কান্ট্রি সাইড এলাকায় চাকরি করেন। সেখানে একটা রেস্টুরেন্ট ছিল তার এক আঙ্কেলের। তো সেখানে তিনি কাজ করতেন এবং মানে তার ভালোই সময় কাটছিল। তিনি খুব প্রকৃতিপ্রেমী মানুষ। তো তাদের রেস্টুরেন্টটা একটা প্রকৃতি ঘেরা এলাকাতেই ছিল। তো কাজ করতেন, সেখানকার লোকাল নেবারদের সাথে তার গল্পগুজব হতো, ইত্যাদি ইত্যাদি। এরকম সময় কেটে যেত। বিভিন্ন সময় টিভিতে বসে ফুটবল ম্যাচ দেখতেন, এগুলোই করতেন তিনি। তো পলের আর একটা শখ ছিল যে সে মাঝে মাঝে লং ড্রাইভে যেত। মানে তার বন্ধু বান্ধব যদি কাউকে ম্যানেজ করে ফেলতে পারতেন তিনি, যারা এটাতে আগ্রহী, মানে তার কয়েকজন বন্ধু ছিল তারাও লং ড্রাইভ পছন্দ করতো। তো তাদের কাউকে পেলে তিনি তাদের কাউকে নিয়ে রওনা দিতেন। তো তখনও তিনি সিঙ্গল, তার জীবন সঙ্গিনী নাই। তো সুতরাং বন্ধু নিয়ে জাস্ট চলে যেতেন এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত ড্রাইভ করতেন। রাস্তাগুলো খুব সুন্দর, দুই পাশে গাছগাছালি, ফরেস্ট এলাকা, গাছ দেখা যেত অনেক জায়গায় টানেলের মতো করে ফেলছে এরকম। আর খুব সুন্দর রাস্তা সাউথ ক্যারোলাইনার। তো যাই হোক, এগুলোতে তিনি ড্রাইভ করে যেতেন। তো একবার বিকেলবেলা তার এক বন্ধু আসলো তার কাছে, এসে বলল যে কি অবস্থা, কি গল্প করতেছে। তিনি তখন রেস্টুরেন্টে বেশ লেজি টাইম কাটাচ্ছেন, ওয়েটারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কি কি করতে হয় এরকম। তো বন্ধুর সাথে গল্প করতেছিলেন তিনি। তো বন্ধু বললেন যে দেখো, আমার মা তো অসুস্থ, আমাকে যেতে হবে। যেই সিটিটার নাম বললেন সেটা ওখান থেকে প্রায় 70 মাইল দূরে। তো বলতেছে যে এখানে যেতে হবে, কিন্তু আমার তো এখন রাইড নাই, কি করব, বাট আই মাস্ট গো, আমার যেতেই হবে। তো পলের কাছে একটু খারাপ লাগলো। সেও তার মানে মার প্রতি খুব মানে অ্যাফেকশনেট। সে তার মাকে খুব পছন্দ করে এবং সে 2 মাস পর পর তার মার কাছে চলে যায়, যে কয়েকদিন কাটায় আসে। তো এই জন্য ফ্রেন্ডের মা অসুস্থ শুনে তার কাছে খারাপ লাগলো। সে বললো যে ইউ মাস্ট গো। তো বলছে কিভাবে, আমি এখান থেকে কেমনে যাবো এখন? তো পল বললো আচ্ছা দাঁড়াও দেখি, আমি ব্রেক নিতে পারি নাকি, আমি ছুটি নিতে পারি নাকি, আজকে আগে বের হয়ে যাবো তাহলে, কেন গেলে তো আর আমি আসতে পারবো না। তো পল তার ফ্রেন্ড এটা বলে সে যে গেল তার যে আঙ্কেল, তার আঙ্কেলের রেস্টুরেন্ট, আঙ্কেলের সাথে কথা বলে সে বললো যে হ্যাঁ বেরিতে পারবো। আঙ্কেল বললো ম্যানেজ করে নিব। তো পল তখন বললো যে ওয়েল লেটস গো, আইল টেক ইউ, আমি তোমার নিয়ে যাব। তো ফ্রেন্ড তো খুব খুশি। পল গেল পার্কিং লটে, যা তারা কিছুক্ষণ গল্প গুজব করে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তো পলের কাছে দুইটা জিনিস ভালো লাগতেছে। একটা হচ্ছে তার ফ্রেন্ডকে তার মায়ের কাছে নিয়ে যেতে পারতেছে, আরেকটা জিনিস হচ্ছে যে একটা ড্রাইভ হইতেছে এরকম সুন্দর পড়ন্ত বিকেলে। আর এই সময়টা এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে, এই পাতা ঝরে যায়, একেবারে অন্যরকম একটা অবস্থা। যাই হোক, তারা দুজন যাচ্ছে, রাস্তা দিয়ে গল্প করতেছে, বিভিন্ন বিভিন্ন টপিকে গল্প করতেছে, তাদের রেডিওতে গান বাজতেছে। এইভাবে চলতে চলতে এক সময় এই 60-70 মাইল পার হয়ে গেল। পার হয়ে তারা যে চলে গেল সে হসপিটালে। তো হসপিটালে যে ফ্রেন্ডকে নিয়ে গেল, ফ্রেন্ড উঠে গেছে, সে বসে আছে লবিতে। তো দেখলো যে একটু পরে ফ্রেন্ড খুব দুশ্চিন্তা ভরে নামছে, বলতেছে যে মায়ের সিচুয়েশন ভালো না, মানে আই মাস্ট স্টে হিয়ার, আমি এখানে থেকে যাই আজকে। তো তুই তো পারবি না, সো ইউ লিভ, তুই চলে যা, আমি কালকে কোনোভাবে চলে আসবো, আল ম্যানেজ ইট, আমি চলে আসবো। তো পল বলতেছে না না, তুমি না পারলে ইউ মাস্ট লেট মি নো, আমি এসে তোমার পিক আপ করবো। তো ফ্রেন্ড বলতেছে না না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, তুমি চলে যাও অ্যান্ড আল ম্যানেজ ইট। তো যাই হোক, পল বলল আর ইউ শিওর? বলে হ্যাঁ। তো ফ্রেন্ডকে সে শিওর করে সে বললো তোরা খাবার দাবার কিছু কিনে দিয়ে যাই। তো তার ফ্রেন্ড বলতেছে না। তারপরও সে ওখান থেকে যে ক্লোজেস্ট রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার বন্ধুকে কিনে দিয়ে সে ওখান থেকে রওনা দেয়। যখন রওনা দিচ্ছে তখন রাত হয়ে গেছে, মানে তখন প্রায় রাত 8টার মতো বাজে। তো পল চিন্তা করলো যে একটা হিসাব করলো কতক্ষণ লাগবে তার এই যেতে। প্রায় হিসাব করে দেখলো প্রায় 2 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টা এরকম লেগে যাবে। তো যেহেতু ওখানে আঁকা বাঁকা রাস্তা, ফরেস্টের রাস্তা, খুব স্ট্রেইট টেনে আসা যায় না, খুব কার্ভি রোড। তো যাই হোক, সে হিসাব করে রওনা দিল। তো আসতেছে, ব্যাক করতেছে। তো মোটামুটি অনেক দূর চলে আসছে। এই সময় আকাশে মেঘ করলো বেশ। সে মানে দেখলো কড়কড় করে বাজ ডাকতেছে। দূরে তাকায় দেখলো যে আকাশে একেবারে মানে ঘন কালো এবং ওই গ্রে কালারে মেঘে ছেয়ে গেছে পুরো জিনিসটা। এর মাঝ থেকে বজ্রপাত চমকাচ্ছে, মানে বিজলির ফুলকি বের হয়ে আসতেছে। তো দেখে সে একটু ভয়ও পেলো, আবার এনজয় করলো। তো ভয় পাওয়ার কারণ হচ্ছে এরকম সময় এই ঝড় বৃষ্টি দিয়ে যখন ড্রাইভ করে আসে রাস্তা খুব স্লিপারি হয়ে যায়,
রাস্তা স্লিপারি হয়ে যায় কারণ রাস্তার মধ্যে ওখানকার রাস্তাগুলো এরকম যে ওখানে ইঞ্জিন অয়েল ড্রপ করে মাঝে মাঝে, এবং করে যখন বৃষ্টি হয় তখন এগুলো ভেসে উঠে, তো রাস্তা স্লিপারি হয়ে যায়, ব্রেক করলে স্কিড করে গাড়ি। এইটা একটা জিনিস। আবার অনেক সময় ঝড় আসলে ডালপালা ভেঙে পড়ে রাস্তার মধ্যে। আর থার্ড জিনিস হচ্ছে ফ্লাডেড রোড, রাস্তা ফ্লাডেড হয়ে যায় অনেক সময়। ওখানে অবশ্য সিম্বল থাকে যে রাস্তা ফ্লাডেড, ওটা ঠিক মতো না দেখলে একবারে পানির মধ্যে চলে যেতে হবে। যাই হোক, এই জন্য একটু ভয় পেলো, বাট কিন্তু এই যে ওয়েদারের যে ফিনোমিনার যে অ্যাডভেঞ্চার, সেটা তার কাছে খুব মানে মজার ব্যাপার মনে হচ্ছে পলের কাছে। যাই হোক, সে আসতেছে, তার মতো সে রেডিওতে গান টিউন করে দিছে আর সে চালা আসতেছে। তো বিভিন্ন মোড় নিচ্ছে, এর মধ্যে সে দেখলো যে হঠাৎ বাতাস শুরু হলো। এই রাতের বেলা এই বাতাসগুলো একদম অন্যরকম, হেডলাইটের আলো যখন পড়ে সামনে, তখন দেখা যাচ্ছে যে গাছের পাতাগুলো শুধু দেখা যায়, আর সে শুকনা পাতা উড়ে যাচ্ছে এগুলো দেখা যায়, আর বাঁকা হয়ে যে আসতেছে ডালপালাগুলো এগুলা, এছাড়া কিন্তু দেখা যায় না। আর বৃষ্টি তো পড়তেছে, এর মধ্যে উইন্ডশিল্ড ওয়াইপার খুব ফাস্ট মুভ করতেছে, মানে কাঁচ 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 এরকম করে ফাস্ট মুভ করতেছে। যাই হোক, এরকম দেখতে দেখতে মানে পল খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। এখন বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাচ্ছে, মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তেছে হেডলাইটের আলোতে। তো এরকম করতে করতে সে যখন চলে আসছে, প্রায় তার আরো আছে প্রায় 20 মাইলের মতো বাকি, এই সময় সে হঠাৎ করে সামনে দেখলো যে ফ্লাডেড রোড হেড যে সাইনটা, এবং তার হেডলাইট পরে সে থামতে থামতে তার গাড়ির প্রায় চাকার অনেকখানি চলে গেল পানির নিচে। মানে তার সে দেখতেছে যে তার যে সামনের যে হুডের প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে, চাকা ডুবে গেছে পুরা। সে বুঝলো যে পানি ঢুকবে এখন পাশ থেকে, সাথে সাথে সে রিভার্স দিয়ে গাড়ি ব্যাক করে নিয়ে আসলো। এসে দেখলো পানি ঝরঝর করে ঝরে পড়তেছে, মানে যতটুকু উঠছিল গাড়ির উপরে, বা পানি সে সরসর করে নেমে যাচ্ছে উপর থেকে, মানে বডির থেকে গাড়ির। তো সে তাড়াতাড়ি তার পাশের উইন্ডোটা একটু রোল ডাউন করলো, করে পিছনে তাকায় দেখলো যে কোনো গাড়ি ঘোড়া নাই। দেখলো না, পিছনে শুধু অন্ধকার। তার যে ব্রেকের লাইটটা আছে, টেল লাইটটা যতটুকু লাল হয়ে জ্বলে রিফ্লেক্ট করতেছে রাস্তায়, ততটুকুই, মানে পেছনে কোনো গাড়ি নাই। কিন্তু রাস্তাটা কার্ভ, এরকম কার্ভ হয়ে আছে, আর সে তার গাড়ির মাথাটা একটু ডাউনওয়ার্ডসে। তো সে খুব সাবধানে আস্তে 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 করে ব্যাক করে নিচ্ছে। তো ব্যাক করতে করতেই দেখতেছে যে পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে। এখন চিন্তা করতেছে ওখানে তো ফ্লাডেড, সামনের রাস্তাটা সে বুঝে ফেলছে যে এটা ফ্লাডেড পানির তলে, এবং যতটুকু ঢুকছিল সামান্য গিয়ে বুঝলো যে তার বনেট প্রায় ডুবে গেছে, মানে বাকিটা গেলে সে ঢুকে যাবে ভিতরে। এখন পাশের যে রাস্তাটা, এটা একটা অপশন, একটা ডিটোরের মতো, মানে আরেকটা রাস্তা, এইটা দিয়ে যদি যাওয়া যায়। কিন্তু এইটা দেখে মনে হইতেছে পাশের রাস্তাটা হচ্ছে মানে এত ভালো না, সে কখনো ওই রাস্তা ব্যবহার করেনি, সবসময় মেন রোড দিয়ে আসছে এইদিকে যখন যাওয়া আসা করছে। যখন কিছু করার নাই, সে দেখতেছে যে পাশের রাস্তাটা ওইটা মনে হচ্ছে আরো গাছপালার মধ্যে দিয়ে গেছে, বাট হতে পারে একটু উঁচু, কারণ হাতের লেফটে পড়ছে এবং ওই জায়গাটা একটু উঁচুই মনে হচ্ছে। তো সে রিভার্স করে আস্তে আস্তে ওই রাস্তার পাশে এসে দাঁড়াইলো। এসে এখন চিন্তা করতেছে সে ঢুকবে কিনা। সে ইন্ডিকেটর দিয়ে দিছে ওখানে রাস্তায় ঢোকার। তারপর চিন্তা করলো কি আছে আর, কারণ আমি যদি এখন দাঁড়াই থাকি পানি কখন নামবে তার ঠিক আছে, বৃষ্টি তো এখনো হচ্ছে, বৃষ্টি এখনো ভালোই হইতেছে। তো সে আস্তে করে ওখান থেকে গাড়ির স্টিয়ারিং ঘুরে ঢুকে গেল বামের রাস্তাটায়। তো ঢুকে সামনে যাচ্ছে, দেখতেছে বৃষ্টির পানি পড়তেছে, দুই পাশের গাছপালার পাতাগুলা এরকম এসে পড়তেছে ঝোপের মতো। এই পাশে এখন হচ্ছে কি বা পাশে বড় বড় গাছ, এই পাশে ঝোপের মতো, এবং ঝোপগুলা বাতাসের বাড়িতে সামনে চলে আসতেছে, এবং রাস্তাটা সামনে যাচ্ছে, এবং একটু উঁচু নিচু খানাখন্দ আছে। তার গাড়ি মোটামুটি ড্যান্স করতেছে, এখানে কয়েক জায়গায় খানাখন্দে পড়তেছে, বুঝতেছে যে পানি ছিটকায় উঠতেছে এবং বৃষ্টির ফোঁটাগুলো পটপট পটপট করে পড়তেছে বেশ। তার হেডলাইটটা মোটামুটি ভালো স্ট্রং দেখে সে মোটামুটি ভিজিবিলিটি পাচ্ছে ভালোই। তো ওয়াইপারটা সে বাড়াই দিছে, ওয়াইপার খুব জোরে চলতেছে, আর সামনে তাকায় দেখতেছে যে গাছগাছালি অন্ধকার রাস্তাটা। সামনে এই যে রাস্তাটা, এটা কিন্তু মানে এত স্মুথ না, ভাঙাচোরা অনেক জায়গায়, যে ওখানে যে পিচ ঢালাই করছিল উঠে উঠে গেছে, অনেকটা পট হোল তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে সে যাচ্ছে গড়গড় গড়গড় করে, এবং সে বুঝতে পারলো যে এইখানে কিন্তু অনেক সময় যে হরিণ চলে আসে সামনে দিয়ে, একটা ভয় আছে, এটা পড়লে হঠাৎ সমস্যা আছে। হরিণ লাফ দিয়ে এসে যে সামনে দিয়ে পড়ে, বিশাল ভয়। এখানে একটা মানে হলে একটা প্রবলেম হয়ে যাবে, গাড়ির সাথে বাড়ি খেলে একটা প্রবলেম হয়ে যাবে। খুব সাবধানে আস্তে আস্তে সে আসতেছে, আর সে বুঝতে পারলো যে গাড়িটা তখন কিন্তু এরকম মানে যে ম্যাপ সিস্টেমগুলো এত স্ট্রং ছিল না এখনকার মতো। তো সে বুঝতে পারলো সে আরো লেফটে চেপে যাচ্ছে এদিকে, মানে রাস্তাটা একটু উঁচু দিয়ে গিয়ে নর্থ ওয়েস্ট দিয়ে ঘুরে এরকম যাচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা ইভেনচুয়ালি এটা হয়তো কার্ভ হয়ে ওইদিকে যে ঠেকবে। তো হোপফুলি যে ওই মানে ফ্লাডের জায়গাগুলোকে পার হয়ে যাতে যায়, তো এটা চিন্তা করতেছে। তো যাচ্ছে আস্তে আস্তে এরকম করে, মানে গাড়ি কাঁপতে কাঁপতে যাচ্ছে বৃষ্টির পানির মধ্যে। বৃষ্টি মাঝে মাঝে এত বেশি তুমুল আসতেছে যে তাকে ব্রেক করে ফেলতে হইতেছে, কারণ মনে হইতেছে যে গাড়ির উপরে শত শত গ্যালন পানি ঢালা হইতেছে।
দেখাই যাচ্ছে না। ইটস কাইন্ড অফ লাইক ওই যে বড় কোনো স্টর্ম, ট্রপিক্যাল স্টর্ম বা হ্যারিকেন আসলে যেরকম হয়, বেশ পানি, ওয়াইপারের ইয়েও ঠিক মতো কভার করতে পারতেছে না। তো যাই হোক, আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির তোরটা অনেক সময় কমেও যাচ্ছে। তো সে এক পর্যায়ে এমন একটা জায়গায় আসলো, দুই পাশেই গাছগাছালি, মানে ডান দিকেও বেশ গাছ, বাঁ দিকেও বেশ গাছ, সামনে চলে আসছে সে। তো সামনে আসতে আসতে সে বাঁ দিকে হঠাৎ করে তাকায়, দেখলো যে একটা ঘরের মতো, এরকম একটা ঘর, একটা মানে অনেকটা উডেন ক্যাবিন যে এরকম থাকে, এরকম একটা ঘর। তো ওইটার ভিতরে একটা লাইট জ্বলতেছে। তো ওই মানে ক্যাবিনটাকে দেখতে দেখতে সে হঠাৎ করে মনে হয় তার সামনে দিয়ে কিছু গেছে। তো সে ঘ্যাঁচ করে ব্রেক চাপ দিয়ে ওই যে রাস্তার মধ্যে ছোট ছোট পাথর ছিল, নুড়ি পাথর, গাড়ি কাইন্ড অফ স্কিড করে গেল। অনেক কষ্টে সে গাড়ি সামলাইছে। তো তাকায় সে দেখার চেষ্টা করলো কি গেছে সামনে দিয়ে। তো ফর এ মোমেন্ট সে বুঝতে পারছে যে একটা শ্যাডো টাইপ কিছু দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে, এবং শ্যাডো টাইপ জিনিসটা তার কাছে শেপটা মনে হয়েছে মানুষের মতো। অনেকটা মানুষ যদি কুজা হয়ে দৌড় দিয়ে যায় আর তার হাত যদি সামনের দিকে করে রাখে, মানে সামনে হাত দিয়ে অনেকটা সুইম করার মতো, সেইভাবে যদি দৌড়া যায় সেরকম, কিন্তু একটা ডার্ক শ্যাডোর মতো। মানে সে আসলে ঠাউর করতে পারছে না মানুষ কিভাবে। আর সেই লম্বাটা বুঝতে পারছে, এটা লম্বা ছিল মোটামুটি 7 ফিটের মতো, এত উঁচু। এরকম কোনো প্রাণীও সে রিকল করতে পারে না এখানে আছে। আর ইটস নাথিং লাইক এ ডিয়ার, মানে হরিণের মতো কিছুই না, হরিণের মতো কিছু না। এখানে ভাল্লুক হওয়ারও কোনো কারণ নাই, ভাল্লুক সে বুঝে কি। আর এখানে এরকম কিছু না, বাট এই জিনিসটা ডিফারেন্ট, মানুষের মতোই। তার কাছে মানে মানুষের ছায়া মানে দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে। তো সে ব্রেক করে দাঁড়ায় থাকলো না, এখন বৃষ্টি পটপট পটপট পড়তেছে, তার সামনের হুডের মধ্যে পড়তেছে, গ্লাসে পড়তেছে, উইন্ডশিল্ড চলতেছে, ওয়াইপার চলতেছে। তো সে আর একটু এগিয়ে গেল সামনে। এবার সামনে যেয়ে দেখতেছে এই জায়গার রাস্তা আরো বেশি ফ্লাডেড, মানে পানি এদিকে জমে থই থই করে বাড়ি মারতেছে এখানে এসে, অনেকটা স্রোতের মতো এসে বাড়ি খাচ্ছে এই জায়গায় অফ রোডের মধ্যে। তো চিন্তা করলো এটা তো বিশাল ভুল হয়ে গেল, মানে এটা কেমন কি, এইখান থেকে তো যাওয়া সম্ভবই না। আর দুই পাশে গাছ, বৃষ্টিটা এখন ছাড়া হইতেছে, হঠাৎ পটপট করে পড়তেছে, আবার একটু কমে যাচ্ছে, মানে হালকা অনবরত একটা ফ্লো নিয়ে আসে এরকম, মানে বেশ অন্যরকম একটা বৃষ্টি। তো সে আস্তে করে গাড়িটা থামায় সে পার্কে দিল, দিয়ে সে চিন্তা করতেছে কি করবে। একবার উডেন ক্যাবিনটার দিক তাকায় দেখলো যে উডেন ক্যাবিনে একটা লাইট জ্বলতেছে। তো সে আস্তে করে সেই গাড়িটাকে অফ করলো, টার্ন অফ করলো, ইঞ্জিন অফ করে দিল। ইঞ্জিন অফ করার পর বেশ কোয়াইট, শুধু গাড়ির মধ্যে বৃষ্টির পানি পড়তেছে, যে শব্দ হচ্ছে পট 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 পট, আর গাছপালার মধ্যে হচ্ছে আশেপাশে একটা শোঁ শোঁ শব্দ সে শুনতে পাচ্ছে। সে চিন্তা করলো জগৎ, তার কোনো কাজ নেই, এখন এইখান থেকে আর সামনে যাওয়া যাবে না। ব্যাক করে যেতে গেলো আরেক বিশাল প্রবলেম, অনেক দূর চলে আসছি, এখন আই মাস্ট ওয়েট টিল দ্য রেইন স্টপস অ্যান্ড দ্য ওয়াটার গোজ অ্যাওয়ে। এটা আমার করতে হবে, একমাত্র উপায় হচ্ছে এই বাসার মধ্যে যে আছে তার সাথে একটু কথা বলতে হবে। কোনো ওয়াকও না হইলেই হয়, মানে মাথা খারাপ অনেক মানুষ থাকে, আর এরকম জঙ্গলের মধ্যে থাকে, এই যে উডেন ক্যাবিন বানায়, এগুলো আসলে তাদের মাথায় সমস্যা থাকে, সে জানে, অনেকেই প্রবলেমেটিক। তো চিন্তা করে এরকম না হইলেই হয়। তো সে তার যে ছিল ফ্ল্যাশ লাইট ছিল, ভারী একটা ফ্ল্যাশ লাইট ছিল, বেশ ভারী, এটাতে সে অনেক সময় চিন্তা করে লাঠির মতো ইউজ করা, বেশ লম্বা এরকম। তো ওইটা নিয়ে বের হলো, গাড়িটা লক করে সে বের হয়ে এসে উডেন ক্যাবিনের দরজা নক করলো। অনেকবার হ্যালো হ্যালো বলে দরজা নক করলো, কেউ সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ পর দেখলো একটা লোক বেরিয়েছে, বৃদ্ধ একজন লোক, মাথায় একটা ক্যাপ পরা, মুখে অনেক কুঞ্চন, মানে একদম কুঞ্চন, কিন্তু চোখে কোনো চশমা নাই। এই বৃদ্ধ বয়সেও অনেকটা কুজা হয়ে আছে, এরকম সামনে কুজা হয়ে আছে, হাতে একটা লাঠি নিয়ে এরকম দাঁড়াইছে, মানে লাঠিতে ভর দিয়ে না, লাঠিটা হাতে করে আনছে, এনে বলতেছে, তাকে বলছে যে হোয়াট ইউ ওয়ান্ট, ডিরেক্টলি বলছে হোয়াট ইউ ওয়ান্ট, এবং কণ্ঠ বেশ মানে স্ট্রং, বলছে হোয়াট ইউ ওয়ান্ট। তো সে বলতেছে যে আমি এখানে হারাই গেছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফ্লাডেড রোড, আমি ওদিক দিয়ে যাইতেছিলাম, ওইদিকে ফ্লাডেড ছিল, এদিক দিয়ে আসে ফ্লাড, এখন আমার কাছে নো ওয়ে টু গেট ব্যাক, আমি ফেরত যাইতে পারতেছি না, সো উইল ইউ লেট মি স্টে, আমার কি কয়েক ঘন্টা থাকতে দিবা তোমার এখানে। তো লোকটা বললো যে বাজিন, মানে আসতে বললো তারে। তো একটু তো ভয়ই আছে পহলের কাছে, কিন্তু বেশ ভয়ই লাগতেছে, কারণ সে এই ধরনের জায়গায় মানুষদেরকে খুব একটা বিশ্বাস করে না। তো তার যে ফ্ল্যাশ লাইটটা, সেটা লাঠিটারই সামনে, মানে ডান্ডিটা অনেক বড় ছিল, সে মাথার কাছে ধরে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে লোকটার এখানে গেল। তো লোকটা দরজা খুলে দিছে।
দেখলো যে কেবিনের প্রথম যেই দরজাটা খুলছে ওইটা হচ্ছে তার মানে বসার রুম টুম হবে আর কি, ওখানে মানে বসে। তো ঢুকে দেখলো একটা ইজি চেয়ার আছে ওখানে, এবং তার একটা টেবিল আর টুকিটাকি জিনিসপত্র এরকম রাখা, ল্যাম্প জ্বলতেছে ওখানে। ওই ল্যাম্পের আলোই পাইতেছিল গাছের ওখানে, বাইরে থেকে সে দেখছে আর কি ল্যাম্পের আলোটা। তো ওখানে বললো যে ওর একটা চেয়ার দেখাই দিল বসার জন্য। তো পল বসলো। তো লোকটা তারপর তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো? হ্যাঁ এই সেই। তো পল বললো যে অমুক জায়গায় থাকে এই সেই। তো লোকটা এমনি একটু ভুরু কুচকায় চিন্তা করলো কতখানি কি, তারপর বললো যে কেয়ার ফর এ কফি, কফি খাবে নাকি? তো পল বললো যে ইয়া দ্যাট উড হেল্প, থ্যাংক ইউ। তো বলছে আচ্ছা। তো লোকটা উঠে গেল, উঠে গিয়ে বললো যে আই এম কামিং, বলে পাশের ঘরে যাবে আর কি এখান থেকে বের হয়ে। তো লোকটা বের হয়ে গেছে। লোকটা বের হওয়ার পর দেখলো যে লোকটা দরজাটা লাগাই দিল রুমের, ঠাস করে। মানে এই লোকটা রুমের দরজাটা খট করে লাগাই দিল, মানে বাইরে দিয়ে মনে হলো আটকায় দিল। তো পলের তো খুবই ভয় লাগছে যে রুমের দরজা আটকায় দিল কেন। তো সে আস্তে করে উঠে গেছে যে মানে হোয়াটস দ্য রিজন, কেন আটকায় দিছে। তো সে যে দরজাটা চাপ দিল বাইরের দিকে খোলার জন্য, দেখে যে না দরজাটা আসলেই বাইরে দিয়ে আটকায় দিছে। তো সে এই পাশে দরজাটা নক করতেছে এই পাশ থেকে, হেই ওপেন দ্য ডোর, হোয়াই ডিড ইউ ক্লোজ ইট, মানে দরজা খুলো, এটা বন্ধ করছো কেন বলে নক করতেছে। এই সময় সে দেখলো যে যেখানে সে দাঁড়ায় আছে তার পাশে কাঠের আর একটা দরজা আছে পাশের রুমে যাওয়ার জন্য, সেইটা মনে হলো ভিতর থেকে খট করে খুলে গেল। মানে কেউ ওইটার মধ্যে একটা হুড়কো ছিল, কেউ খুলে দিছে, মানে ছিটকানিটা খুলে দিছে। ভেতর থেকে লাগানো ছিল, বোঝাই যাইতেছিল না যে এই দরজাটা এখানে দরজা আছে। তো সেটা দরজাটা খুলে দিছে, দরজাটা কাট করে খুলে একটু আলগা হয়ে গেল ঠিক পলের পাশে। ওই পাশ থেকে সেটা ভারী হাসির শব্দ শুনলো, ভারী একটা হাসির শব্দ। পল সাথে সাথে দরজাটাকে চেপে ধরলো হাত দিয়ে, মানে সেটা খুলতে দিল না, মানে এটা যে খুলছে চিটকানিটা খুলতে দিল না, হাতটা চেপে ধরলো। ছুলে দেখলো যে এইখানে একটা হুড়কো আছে, হুড়কোটা খট করে সে লাগাই দিল। এবং সে খেয়াল করলো যে ওই দরজার সাথে পাশে এরকম একটা দেওয়া আর কি, ওই দরজাটাকে মোটামুটি একটা কাঠ দিয়ে আটকায় রাখার মতো আর একটা সিস্টেম আছে, এবং কাঠটা রাখা। দ্রুত সে ওই দরজার কাঠটাও লাগাই দিল, লাগাই দিয়ে সে এই দরজাটারও ভিতর দিয়ে বন্ধ করে দিল, যে দরজা দিয়ে লোকটা বাইরে গেছে। কারণ পল চিন্তা করলো লোকটার মানে নিয়ত ঠিক না, কোনো একটা সমস্যা আছে এখানে। সেই দুইটা দরজা কিন্তু সে লাগাই দিচ্ছে, এইটাও ভিতর দিয়ে লাগাই দিয়ে সে তার ফ্ল্যাশ লাইটের এটাকে বাগায় ধরে সে চেয়ারের কাছে গেল। একটু পরে তার রুমের বাতিটা বন্ধ হয়ে গেল। তার রুমে যে ওই একটা ছোট্ট ল্যাম্প জ্বলতেছিল, ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, তার মানে ইলেকট্রিক কাট আউট করে দিছে কেউ এখানে। মানে এগুলো কিন্তু জেনারেটরে চলতেছিল, জেনারেটরটাকে বন্ধ করে দিছে। এবং পল বুঝতে পারলো জেনারেটর একটা শব্দ সে কিন্তু পাচ্ছিল হালকা, শব্দটা বন্ধ হয়ে গেছে। তো সে খুব ভয় পেয়ে গেল। পুরা একটা বদ্ধ উডেন কুটিরের মধ্যে সে একা, এবং সে জানে না, এবং যেই বয়স্ক লোকটা বের হয়ে গেছে সে খুবই মিস্টিরিয়াস অ্যাক্ট করছে। এরপর পল শুনতে পাইল ওই পাশে রুম থেকে গড়গড় গড়গড় একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে ঘড়ঘড় ঘড়ঘড় কেউ শব্দ করছে। এটা মানুষের তৈরি করা কোনো শব্দ মনে হইতেছে না, ইটস ডিফারেন্ট, মানে কোনো প্রাণী যদি করে এরকম। তারপর আস্তে আস্তে ধপ ধপ করে ওই দরজাটার মধ্যে বাড়ি মারতেছে কেউ, ধপ 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 করে বাড়ি মারতেছে। দরজাটা মনে হচ্ছে তার ওই ছিটকিনটা ভেঙে ফেলবে কেউ, এরকম অবস্থা। তো পল প্রচন্ড ভয় পেয়ে গেছে। পল চিন্তা করলো যে হোয়াটস গোয়িং অন। সে মানে চিন্তা করতে পারছে না কি করবে। থাপ 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 ভয় পাচ্ছে সে, এই বাড়ির শব্দে প্রচন্ড ভয় পেতেছে। তো পল মানে একেবারে উঠে দাঁড়ায় বেড়ার কাছে যে দাঁড়াইলো, চিন্তা করতেছে যে মানে তার আসলে মাথা কাজ করতেছে, মানে সে কিভাবে এখান থেকে স্কেপ করবে চিন্তা করতে পারতেছে না। এর মধ্যে ওই মেন যেই দরজাটা দিয়ে বয়স্ক লোকটা বেরিয়েছে সেও নক করতেছে, ঠক 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 ঠক। সে বুঝতে পারছে যে ওই লোকটাও বাইরের থেকে নক করতেছে, এবং লোকটারও কেমন জানি একটা শব্দ পাইতেছে সে বাইরের থেকে, লাইক মানে ঘরের মধ্যে থাকলে গলার ভিতর দিয়ে কেউ যদি শব্দ করে, মানে ডিফারেন্ট টাইপের একটা, মানে এটা কোনো স্বাভাবিক শব্দ না এরকম। আর ঘরের মধ্যে কিন্তু বাতি নাই এরকম। এর মাঝে প্রচন্ড জোরে বাড়ি মারলো ওই দরজাটার মধ্যে, মানে যেটা নাকি ভেতরের দরজা পাশের রুম থেকে, ওইটাতে প্রচন্ড জোরে একটা বাড়ি হলো। বাড়ির চোটে ওই যে ছিটকিনি কাঠ এগুলো সব ভেঙে মনে হলো দরজাটা খুলে গেল। তো পল আসলে প্রচন্ড রকম ভাবেছে, তার আত্মা একবার আকাশে উড়ে গেছে। সে চিন্তা করতে পারছে না কি করবে। সে লাফ দিয়ে যে পড়লো ওই যে বাইরের দিকে যে জানলাটা ছিল জানালাটার কাছে। সে তার হাতের ফ্ল্যাশ লাইট দিয়ে জোরে বাড়ি মারলো গ্লাসের মধ্যে, ওইটা আমাদের গ্লাস লাগানো ছিল, গ্লাসটা ভেঙে গেল। সে টান দিয়ে ওইটার হিঞ্জ ছুটাইতে যে তার হাত কেটে গেল গ্লাসে লেগে। তো তারপরও সে টান দিয়ে ওটা খুলে ফেলছে,
জানলাটা খুলে ফেলে সে সুইফটলি একটা জাম্প দিছে ভেতর থেকে, ওই জানলার বাইরে সে বের হয়ে আসছে সুইফটলি জাম্প করে, এবং তার হাতের একটা অংশ বেশ কেটে গেল, বেশ বুঝতে পারছে রক্ত বের হয়ে আসছে। সে মানে মাটির মধ্যে পড়ছে, বাইরে ডিগবাজি দিয়ে মাটির মধ্যে পড়ছে, পড়ে সে দেখলো ভেতরে একটা হুড়মুড় শব্দ। তো তখন সে ফ্ল্যাশ লাইটটা মারছে জানলার দিকে, তার ফ্ল্যাশ লাইটটা তো হাতেই ছিল, এটা মারছে, মারার পর সে দেখতেছে যে ভিতরে একটা মানুষ, কিন্তু তার মুখটা অনেকটা কুমির টাইপের, মানে একটা কুমিরের মুখ যেরকম হয় কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তার মুখের মধ্যে জিভ লক লক করতেছে, কুমির মানে সরীসৃপের জিভ যেরকম লক লক করে লক লক করতেছে, অ্যাজ ইফ কোনো কুমির যদি দুই পায়ে দাঁড়ায়, দুই হাত সামনে দিয়ে দৌড় দিয়ে আসে, এবং তার মুখটা যদি এরকম বাঁকা করে ফেলে, মুখের ভেতর থেকে জিভ বের হয়ে আসে, সেরকম দৌড় দিয়ে জানলার উপরে এসে পড়ছে। ফ্ল্যাশ লাইটের আলো পড়াতে মুখটা সরাই নিল, ওইটা চোখ দুইটা সফল সে দেখতে পারছে জাস্ট লাইক কুমিরের মতো। এই সময় সে শব্দ পেল, দ্রিম করে গুলি হইলো এখানে, মানে মানে জোরে গুলি করছে আকাশের দিকে, কেউ আকাশের দিকে গুলি করছে, মানে ফাঁকা ফায়ার করছে কোনো রাইফেল দিয়ে। তো সে দৌড়ায় তার গাড়ির দিকে গেল, গাড়িতে যে উঠছে, গাড়িতে উঠে সে কোনো মতে, গাড়ি কিন্তু সে আগেই খুলে ফেলছে যেতে যেতেই, গাড়ি খুলে সে গাড়ি মানে স্টার্ট দিছে, ইগনিশন দিছে, গাড়িটাকে ক্যাচ করে ওই জায়গায় ঘুরাইছে। সে ঘুরায় দেখতেছে ওই যে বৃদ্ধ লোকটা, তারও চোখ দুইটা জ্বলতেছে, তারও চোখ দুইটা জাস্ট লাইক দ্যাট, মনে হচ্ছে যে একটা মানে কুমিরের চোখ যেরকম হয়, রেপটেলিয়ান আই, সেরকম কুমিরের মতো চোখ। লোকটা তাকায় আছে তার দিকে, এবং সে অবাক হয়ে খেয়াল করছে বৃদ্ধ লোকটার মুখের ভেতরের অংশটা কালচে, ওখানে মানে মুখের ভেতরের অংশটা কালচে। তো পল কিন্তু গাড়ি ঘুরায় ফেলছে, সে মানে প্রচন্ড করে স্কিড করে গাড়ি ঘুরাইছে, ঘুরায় উল্টা দিকে রাস্তায় সে পুরো অ্যাক্সেলারেটর দাবাই দিছে ওই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে। এর মধ্যে সে দ্রিম করে আবার গুলি হলো, এবং তার পেছনে মনে হয় তার যে ট্রাঙ্কের এক পাশে গুলিটা লাগছে, তার ওই পিছনে যে টেইল লাইট একটা উড়ে গেছে। যাই হোক, সে ভয়ে গাড়ি টেনে গেল ওর মধ্যে দিয়ে, এবং কিছুক্ষণ পর সে বুঝতে পারলো তার ওখানে স্পিড ছিল মিনিমাম 40 মাইল বা 45 মাইল এরকম হবে স্পিড, 45 মাইল অ্যান আওয়ার। এই 45 মাইলস অ্যান আওয়ারের মধ্যে সে বুঝতে পারছে তার পাশের গাছগুলোর ভিতর দিয়ে কিছু একটা ছুটে চলতেছে, একটা ছায়ার মতো। তো পল ওইটা বোঝার পরও সে মানে সে কোনো মতেই থামে নাই, সে তার গ্যাস প্যাডেল যতটুকু পারছে পুশ করে একেবারে চলতে চলতে শেষ পর্যন্ত এসে সে রাস্তায় উঠছে, সেই যে পাকা রাস্তাটায়, এবং পাকা রাস্তায় উঠে সে উল্টা দিকে গেছে। সে বুঝতে পারছে ওই জায়গায় তো ফ্ল্যাটেড রোড, আমি আটকায় যাবো ফ্ল্যাটেড রোডে। সে উল্টা দিকে চালানো শুরু করছে আর গাড়ি, যেখান থেকে সে আসছিল। এদিকে তার হাত দিয়ে দর দর করে রক্ত বেরোতেছে। সে ওইভাবে ড্রাইভ করে 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 একসময় সে উল্টা চলে গেছে সেই যে হসপিটালে তার বন্ধু ছিল সেইখানে যে সে পার্কিং লটে ওদিক দিয়ে ঢুকছে, সেখানেও বৃষ্টি হয়েছে অনেক। তো বন্ধুকে সে যে পাইলো যে তার বন্ধু ঝিমাচ্ছিল সেই যে ওয়েডিং লাউঞ্জে যে সেখানে ঝিমাচ্ছিল, সেখানে যে পাইলো তার বন্ধুকে বললো যে এই আমি তো সমস্যায় পড়ছিলাম রাস্তায়। তো বন্ধু তো অবাক, তোর যে কি হয়েছে তোর, বলে যে এরকম অবস্থা। তো হাসপাতালেই তার ইমার্জেন্সিতে গেল, যে তার হাতের ট্রিটমেন্ট করাইলো, এবং সে হসপিটালে বলল যে নাকি তার ওই হাত স্টিচ করতে হয়েছিল, কেটে গেছিল অনেকখানি। তো সে বললো যে এরকম একটা ঘটনা উডসের মধ্যে হয়েছে। তো লোকটা হাঁ করে তাকায় আছে, তাকায় বলতেছে যে উডসের মধ্যে এরকম কেউ থাকে এটাই তো শুনি নাই আমি। উডসের মধ্যে কিছু ক্যাবিন আছে এখানে, বলে ভাই এগুলা ডেঞ্জারাস, এগুলা হচ্ছে স্পুকি, হ্যাঁ এগুলা অ্যাবান্ডেন্ট, এগুলোর মধ্যে কেউ থাকে না জানি নাই, বাট মানুষ অনেকে বলে যে ওখানে বাজে ক্রিচার আছে, স্পুকি ক্রিচার আছে। এনিওয়েজ মানে এগুলো অ্যাভয়েড করা উচিত আমাদের, ওখান থেকে চলাফেরা করলে ওইসব দিকে যাওয়া উচিত না। এটা শোনার পর পল বললো যে আই এম প্রিটি শিওর দ্যাট আই মেট ওয়ান অফ দেম, আমি এদের একজন আমার সাথে দেখা হয়েছিল। যাই হোক, তো রাতের বেলা বন্ধুর সাথেই ওখানে স্টে করে, পরদিন দিনের বেলা সে তার বন্ধুকে নিয়ে ব্যাক করে, এবং আসার সময় ওই রাস্তার উপায় দিয়ে দেখায়, এবং দেখা যাচ্ছে কাদার মধ্যে যে গাড়ি সে যে নামছে ওই যে পাশের রাস্তাতে দিয়ে, ওই কাদার উপর যে তার হুইলের দাগ আছে ওগুলো সে দেখেছে, ওখান থেকে তখন গাড়ি চলে নাই। যাই হোক, তারা যখন ব্যাক করে আসতেছিল তখন ও গাড়ির ক্ষতি দেখছে যে গাড়ির টেল লাইটের এক পাশে উড়ে গেছিল, তার ওই গুলি লেগে গাড়ির টেল লাইট এক পাশে উড়ে গেছিল। তো তখন আর পানি নাই আসার সময় রাস্তা দিয়ে, ওই রাস্তায় আর তারা যায় নাই, ওই যে অফ রোডটা দিয়ে আর যায় নাই, কেন ভয়ই যায় নাই আর ওখানে কি দেখছে। তো এই রাস্তা দিয়ে তারা গেছে। তো এরপর থেকে পল সাবধানে থাকতো, সে এরকম যদি বুঝতো ওয়েদার খারাপ এইসব জঙ্গলের রাস্তা দিয়ে সে গাড়ি ড্রাইভ করতো না, আর অফ রোডে সে ঢুকতো না। তো এই ছিল পল গুজম্যানের কাহিনী, যেটা হ্যারি গুজম্যান শেয়ার করছে, মানে তার ভাই প্রবাল চৌধুরীর কাছে, আর আমি আপনাদের কাছে শেয়ার করলাম।
আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটা আমাকে জানিয়েছেন আয়েশা নামে একজন। তিনি মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা। তো আয়েশা, ওনার বাসা মানিকগঞ্জের যেখানে, সেই বাসাটা ওনাদের বেশ বড় একটা এরিয়া নিয়ে বাসা। ওনাদের বাসার সামনে একটা পুকুর আছে বেশ বড়, আর ওনাদের যত আত্মীয় স্বজন আছে ওই বাসার এক এরিয়ার মধ্যে ওনারা থাকেন, পাশাপাশি সব বাসা যাদের ওনাদের বাসাগুলা। তো উনি আমাকে যেটা বলে যে ভাইয়া, বাসার সবই ঠিক আছে, বাট আমাদের এরিয়াতে যে পুকুরটা আছে এবং পুকুরের যে আশপাশ এরিয়া আছে, এরিয়াটা ভালো না। যদিও তিনি এখন বিয়ে করে শ্বশুরবাড়ি থাকছেন। তো এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 2011 সালের ঘটনা। তো 2011 সালে এরকম ওনার বাসার সামনে ওনার এক চাচা থাকতেন। ওই চাচার বাসায় মেহমানরা আসে এক সকালে। তো সেদিন ওনারা সারাদিন ছিল মেহমান। তো দুপুরের ঠিক আগ মুহূর্ত থেকে মেহমানদের দুইটা বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি হয়, পাচ্ছিল না। একটা বাচ্চার বয়স 2 বছর আর একটা বাচ্চার বয়স 4 বছর হবে। তো তখন এই দুইটার বাচ্চার লাশ নাকি দুপুরে ঠিক পর পর পুকুর ঘাটে ভেসে ওঠে। তো ভেসে ওঠার পর লোকজন তাড়াহুড়া করে বাচ্চা দুইটাকে উপরে উঠায়। তা আশা বলে যে ভাই, আমি নিজে বাচ্চা দুইটার পেটে চাপতেছিলাম, যে ভাবতেছি ওদের পেটে হয়তো পানি আছে, হয়তো ওরা তাও ভাবছিলাম যে বেঁচে আছে, কিন্তু না, ওদের মুখ দিয়ে অনবরত কাদা বের হচ্ছিল। তারপর একটা পর্যায়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ডাক্তার মৃত ঘোষণা করে বাচ্চা দুটাকে। এবং তারপরে সেখানে থেকে ওই মেহমানরা তো বাচ্চাদের লাশ নিয়ে যার গন্তব্যে চলে যায়। তো আশা তিনি বলেন যে ঠিক তার পরের দিন থেকেই ওনার মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। উনি নাকি বাসায় প্রায় সময় দেখতো যে কোনো একটা বাচ্চা হাঁটাহাঁটি করতেছে, এবং ওনার সবসময় মনে হতো যে বাচ্চাটা তাকে ফলো করতেছে। উনি ওয়াশরুমে গেলেও মনে করতো যে বাচ্চাটা হয়তো জানালা দিয়ে তাকায় আছে। উনি শুইতে গেলেও মনে করতো যে বাচ্চাটা তার পাশে শুয়ে আছে, এরকম নাকি উনি ফিল করতো। তো কয়েকদিন পর রোজার সময় ইফতারির ঠিক আগ মুহূর্তে আশা নাকি ইফতার বানাচ্ছিল। তো ইফতার বানিয়ে উনি টেবিলে যখন রাখতে যাবে, তো দেখতেছে ডাইনিং টেবিলের নিচে ঠিক একটা বাচ্চা, এরকম কালো ধরনের একটা বাচ্চা দাঁড়ায় আছে। তুমি নাকি অনেকক্ষণ ধরে তাকায় আছে। তো ওনার আব্বা এসে হঠাৎ করে আশাকে ধাক্কা দিয়ে বলছে যে মা, তুই এতক্ষণ এখানে দাঁড়াছিস কেন? তো আশা বলতেছে, বাবা, আমি তো এতক্ষণ কি না বুঝবো না, নিচে একটা বাচ্চা দেখলাম। তো আশার বাবা বলতেছে যে আমি তোকে 10 মিনিট ধরে খেয়াল করছি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, কোনো সারা শব্দ নেই, কোনো চোখের পাতা নড়তেছে না, এর জন্য আমি তোকে ধাক্কা দিলাম। তখন আশা পুরোটা ঘটনা বলে, সেই পুকুর পাড়ে যে ঘটনা ঘটছিল, যে বাচ্চা তো মারা গেছে সবাই জানে। তো তারপর থেকে কি ঘটে যাচ্ছিল সব ওর বাবাকে বলে। তোর বাবা একটু ফরেজগার মানুষ ছিল, উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যেটাই হয়েছে তুই নামাজ করলাম ভালোভাবে পর, আর আয়াতুল কুরসি পরে একটু ঝাড়ফুঁক দিয়ে নিজেকে, হয়তো খারাপ কিছু দেখেছিস, ঠিক হয়ে যাবে। তো এটা ছিল 2011 সালের ঘটনা। তারপর আশা আমাকে বলে যে ভাই, আমার এরপরে কোনো সমস্যা হয় নাই। তো 2014 সালে আশার বিয়ে হয়। তো 16 সালে ওনার যখন সন্তান হয়, উনি বলে যে ভাই, আমার একটা সুন্দর খুব ফুটফুটে একটা মেয়ে সন্তান হয় 2016 সালে। তা ওনাদের নিয়ম হচ্ছে যে বাচ্চা হওয়ার পর বাচ্চার মাকে এবং বাচ্চাকে তার মায়ের বাসায় থাকতে হবে 1 বছর। তো আয়েশা তিনি তো ওনার শাশুড়ির বাসা থেকে, মানে ওরা তো হসপিটালে যায়, ওনার তো অপারেশন হয়। বাচ্চা যখন হসপিটাল থেকে আনা হবে, মানে আয়েশাদের বাসায়, আয়েশাদের বাড়িতে, তখন নাকি অ্যাম্বুলেন্সে যখন উঠবে, মানে যেদিন রিলিজ দিবে বাচ্চাকে নিয়ে, যখন অ্যাম্বুলেন্স উঠবে, আয়েশা বলে যে ভাই, আমি হঠাৎ করে দেখি অ্যাম্বুলেন্স ওঠার সাথে সাথে আমার বাচ্চা এমনিতে ফর্সা ছিল এবং প্রচন্ড চিৎকার করে কান্না করছে, এবং ওর শরীর পুরো শক্ত হয়ে যাচ্ছিল, এবং আমরা দেখে পুরো ভয় পেয়ে যাচ্ছিলাম। আমি তো কান্নাকাটি শুরু করে দিই, এবং আশার মা নাকি তখন খুব ঝাড়ফুঁক দেয় বাচ্চাটাকে, এবং সঙ্গে সঙ্গে নাকি ডাক্তারের কাছে নিয়ে যায়। তো যখন নিচ্ছিল ডাক্তারের কাছে, ওই ঝাড়ফুঁক দেওয়ার পর দেখতেছে যে না, বাচ্চাটা নর্মাল হচ্ছে, এবং ডাক্তারের চেম্বারে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলতেছে যে এমন হতে পারে, হয়তো একবার নিউবর্ন বেবি, হয়তো কিছুতে ভয় পাইছে, এই জন্য হয়তো শক্ত হয়ে গেছে, সমস্যা না, এটাতে এমন কিছু সিরিয়াস না, আপনার বাসায় যেতে পারেন। তো তখন তিনি তার সন্তান এবং তার মাকে নিয়ে বাসায় ফিরছিলেন। ঠিক বাসায় এরিয়া আসতেই যখন বাচ্চাকে নামাবে, ঠিক সেম সিচুয়েশন আবার, বাচ্চা শক্ত হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে পুরো বডিটা। আয়েশার মা নাকি তখন আবার দৌড়াদৌড়ি করে বাচ্চাকে ফু দিচ্ছিল, এবং ঠিক 2-3 মিনিটের মধ্যে বাচ্চা আবার সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ ঠিক। এরপর সঙ্গে সঙ্গে ডাক্তার আসে, বাসায় আশেপাশে মনে ডাক্তার ছিল, ডাক্তার আসে। তো সেই ডাক্তার বলে যে দেখেন, হয়তো এমন হতে পারে যে বাচ্চা হয়তো জন্মের পর কান্নাকাটি করে না, এর জন্য হয়তো এরকম হতে পারে, থাক সমস্যা নাই, যেহেতু বাচ্চা সুস্থ হয়েছে, আর আপাতত কোনো ট্রিটমেন্টের দরকার নাই। তো আশার মা আশাকে বলে যে দেখ, তুই এক রুমে থাক, যেহেতু তুই অপারেশনের রোগী, আর আমি তোর বাচ্চাকে না পাশের রুমে থাকতেছি, যখন খাওয়ানোর সময় হবে আর রাতে আমি তোর কাছে বাচ্চা এসে দিয়ে যাবো। তো সেদিন তো কোনো রকম আসলো, আসার পর তো পার হলো।
তার পরের দিন থেকে আশা বলছে যে ভাইয়া পরের দিন থেকে একটা সমস্যা হচ্ছে যে উনি নাকি দুপুরে ওনার খাটে বসেছিল, হঠাৎ করে ফিল করলো যে ওনার পিঠে একটা ঠান্ডা হাত, কেউ একজন ঠান্ডা হাত স্পর্শ করছে, এবং উনি এটা স্পষ্ট বুঝতে পায় এবং হঠাৎ করে উনি চিৎকার দিয়ে উঠে এবং ওনার মা আসে সঙ্গে সঙ্গে। তো মাকে বলে যে মা, আমি ফিল করলাম যে আমার পিছে কেউ একজন ধরছে ঠান্ডা হাত, একটা কে আমাকে ধরছে। তো ওনার মা বলতেছে দেখ বাসায় তো কেউ নাই, হয়তো তুই ওই তোর অপারেশন হয়েছে, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল হয়তো, বা তুই এটা একটু ঘরে থাকিস সবসময়, আনমনে থাকিস, সেই জন্য হয়তো ফিল করছিস, বাদ দে, তুই গোসল করে বাচ্চাকে খাওয়া যায় এসে। আশা বলে যে ভাই আমি বাসা থেকে বের হয়ে আমাদের উঠানের সামনে ঠিক উত্তর পাশে একটা ওয়াশরুম আছে, সেখানে গোসল করতে যাব। তো গোসল করতে যাওয়ার সময় যখন ওয়াশরুমে ঢুকি, ওটার পাশে একটা বাঁশ ঝাড় ছিল এবং একটা ঝোপঝাড় ওখানে ছিল। তো সে বলতেছে যে আবহাওয়া কিন্তু এমন না যে ঝড় বৃষ্টি হবে, নর্মাল আবহাওয়া, কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছে বাঁশ ঝাড় থেকে, গাছটা মনে কেউ নাড়াচ্ছিল এরকম। আশাটা বোঝার পর তো সে গোসল করে যখন উঠানের দিকে আসে, বাঁশ ঝাড়ের দিকে তাকায়, দেখে সব ঠিক, কোনো বাতাস বা কিছুই নাই। সে নাকি যখন ঘরের দিকে ঢুকবে তখন হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস এসে তাকে ধাক্কা দিয়ে ফালায় দেওয়ার পরে আশা নিজে বুঝে ওঠে না, সে ভাবে যে হয়তো বা নিজের ওই ঘুমের ঘরে ছিল, বা ওর একটু ওই মা যেটা বলে আনমনে মন, হয়তো এই কারণে পড়ে গেছে। তো যাই হোক, সে নাকি ঘরে ঢুকে নিজের ঘরে বসে। তো সে তার মাকে বলে যে মা, তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, আমি ওকে খাওয়াবো। আশা বলে যে বাচ্চাকে আনার সঙ্গে সঙ্গে নাকি প্রচন্ড কান্না, এবং কান্না অনবরত কান্না যাচ্ছে না, অনেক কষ্ট নাকি সেদিন দুপুরে বাচ্চাটাকে খাওয়ানো হয়। ঠিক যখন কান্নার মধ্যে খাওয়াচ্ছিল বাচ্চাটাকে, যখন আশা যে রুমে থাকতো সেই রুম থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছিল, তখন নাকি বাচ্চার কান্না পুরো থেমে যায়। এবং সেদিন সারাটা দিন রাত পর্যন্ত একবারে সেম অবস্থা, বাচ্চা মায়ের কাছে আসলে কান্নাকাটি করে, এবং যখন মা দূরে চলে যাচ্ছে বাচ্চা নাকি সম্পূর্ণ ঠিক। এগুলো আশা খেয়াল করছিল, এবং ওর মনে হচ্ছিল যে ওর উপর কিছু একটা ভর করছে, আশা ফিল করছিল। তো আশার হাজব্যান্ড তখন তিনি মানিকগঞ্জের বাইরে একটা সরকারি চাকরি করতেন, ওনার পোস্টিং এখানে ছিল। তো উনি ভিডিও কল দেয় রাত্রে 10টা-11টার দিকে ওনার ওয়াইফকে। তো ভিডিও কল দিয়েই নাকি ভাইয়া বলতেছে যে আচ্ছা তোমাকে এরকম অদ্ভুত লাগতেছে কেন, তোমাকে কি জিনিয়ে ধরছে, এরকম কেন তোমার চেহারা, হাসতে হাসতে বলতেছিল। তা আয়শা হঠাৎ করে বলতেছে যে তুমি এটা কি বললো, আমাকে জিনিয়ে ধরছে কেন, কোনো সমস্যা, আমাকে দেখি এরকম কিছু মনে হচ্ছে। তখন আয়শার হাজব্যান্ড সিরিয়াসলি বলতেছে দেখো, আমি আসলে যেটা বলি যে তোমার চেহারাটা জানি কেমন লাগছে, একটু ভয়ঙ্কর লাগতেছে, ভিডিও কল দিলা ভয়ঙ্কর লাগতেছে, আর কি সমস্যা হয়েছে, তুমি কি কোনো উদাসীনতায় ভুগতেছো বা কিছু হয়েছে তোমার? তখন আশা পুরোটা ঘটনা বলে যে আমি বুঝলাম না, আমি বাবুকে আনার পর থেকে এই সমস্যাগুলো হয়েছে, আমি ওয়াশরুমে গেলাম, কিছু একটা ফিল করলাম, বাসা ঢুকতেই ঠান্ডা বাতাস, আবার পিঠে আমার কেউ হাত দিচ্ছে, এগুলো সব আশা সম্পূর্ণ খুলে বলে। তো আর হাজব্যান্ড বলতেছে যে দেখো, আসলে অনেক সময় নতুন বাচ্চা হইলে এরকম অনেক সময় হয়, তো তুমি এক কাজ করো, তুমি ওনার আশার বাবা মাকে ডেকে বলে ওনাদেরকে দাও, বাবা মাকে দাও, একটু বলে দেই যে তোমাকে একটু যাতে ডাক্তার কাছে নিয়ে যায়, যে তোমার কোনো মানসিক সমস্যা হচ্ছে নাকি। আর যদি তাও না হয়, তা তোমাদের এরিয়াটা তো ওনার আশার হাজব্যান্ড জানতো যে ওনাদের এই পুকুর পাড় বা এই ঝোপঝাড়গুলো একটু খারাপ এরিয়া, আর যেহেতু নতুন বাচ্চা হয়েছে ওইরকম, ওখানে নাকি গ্রামে একটা রেওয়াজ আছে যে অনেক সময় নজর পড়ে অনেকের। তাছাড়া ওই হাজব্যান্ড ওনার শ্বশুর শাশুড়িকে আশার আব্বা আমাকে বলে দেয় যে আপনার ডাক্তার দেখান, আর তার পাশাপাশি হুজুর বা কবিরাজ দেখান যে কোনো সমস্যা বা হইল নাকি, যেহেতু নতুন বাচ্চা। তো এরকম তারপরের দিন নাকি আশার বাবা এরকম ডাক্তার কাছে যায়, দেখায়, ডাক্তার ঘুমের কিছু ওষুধ দেয়। তা আশা বলে যে উনি নাকি ঘুমের ওষুধ খেয়ে যাচ্ছিল, কিন্তু 2-1 দিন খাওয়ার পর কোনো সমাধান নাই, ওই বাচ্চা কাছে আসলে কান্নাকাটি করে। তো আশার বাবা উনি একজন কবিরাজকে আনে, কবিরাজকে আনার পর বলে যে কবিরাজকে পুরোটা ঘটনা খুলে বলে। কবিরাজ ওই আয়শাকে এবং ওনার বাচ্চাকে 1002 টাকার বিনিময় 2টা আধা পোয়া ওজনের 2টা ভারী ভারী তাবিজ দেয়। আয়শা বলে যে ভাই আমাকে দুপুরে তাবিজটা দেওয়া হয়েছিল, তারপর থেকে আমি যে গলায় পড়লাম, আমি সন্ধ্যা পর্যন্ত মনে হচ্ছে যে আমার শরীরে আগুন জ্বালা দিচ্ছে, এমন যন্ত্রণা, এতটা যন্ত্রণা যে আমি অতিষ্ঠ হয়ে আব্বু আমাকে বলছি তাবিজ আমি পড়তে পারবো না বলতে ছিঁড়ে একবার গলা থেকে ছিঁড়ে নাকি ফালাই দিছে সে। তারপর থেকে আয়শার একটা সমস্যা হতো, তার ঠিক সেদিন রাত থেকে তাবিজটা খোলার পর থেকে একটা সমস্যা হতো, সে নাকি ফিল করতো যে ওর কানের পাশে কেউ ফিস ফিস করে কথা বলছে, এবং ওকে সবসময় ডিক্লেয়ার দিত যে হ্যাঁ তুমি ডানে যাও, তুমি বায়ে যাও, তুমি এখানে যাবা না, একটা ভারী কণ্ঠ নাকি ওর কানের পাশাপাশি পাশে গিয়ে কথা বলতো। আর সমস্যা ওটা আছে যে বাচ্চা আসতেছে, কান্নাকাটি করতেছে, অনুমতি খাওয়াচ্ছি, সমস্যা আছে। আশা বলে যে ভাই আমি খেতে যাবো, আমাকে বলতেছে কেউ একজন কানের পাশে এমন যে মাছ খাবা না, গরু খাবা না, শুধু ডাল দিয়ে ভাত খাও, এরকম কথা, এরকম নাকি 3-4 দিন অনবরত হয়ে যাচ্ছিল।
তো আয়শা তখন এই কথাগুলো ওর ফ্যামিলি মেম্বার কাউকে জানায় না। তো আয়শা বলে যে ভাই সবচেয়ে প্যাথেটিক বিষয় এটা যে আমাকে ওই কানের পাশে যে ভারী কণ্ঠে কথা বলতো, সে আমাকে এরকম শোনাতো যে তুই তোর বাচ্চাকে মেরে ফেল, তোর বাচ্চা তোর ক্ষতি করবে। এগুলো নাকি প্রায় সময় বলতো, মানে বাচ্চাকে যখনই কাছে আনতো তখনই নাকি এই ভয়েসটা আসতো, মানে আয়শা নাকি স্পষ্ট শুনতো যে তুই তোর বাচ্চাকে মেরে ফেল, তোর বাচ্চা তোর ক্ষতি করবে, ওর হাত পা ছিঁড়ে খা, ওর গলা চিপ দিয়ে ধর। আয়শা তখন আমাকে বলে যে ভাই একদিন দুপুরে আমি বাচ্চাকে খাওয়াবো, তখন বাচ্চা ঘুমাইছিল, অনেক কান্নাকাটি করে, তারপর নাকি ঘুমাইছিল। আয়শা বলে যে ভাই আমার নাকি অন্য মনস্ক হয়ে আমি বাচ্চার গলা পর্যন্ত ধরে ফেলি, যে আমি ওকে মেরে ফেলবো, আমার একটা প্রস্তুতি নিয়ে ফেলি। হঠাৎ আম্মা এসে আমাকে এমন জোরে ধাক্কা দেয়, আমি তখন আয়শা নাকি তখন সেন্স ফিরে আসে এবং সে বলে যে মা আমি কিছুই বলতে পারবো না। আয়শা নাকি খুব কান্নাকাটি করে। তখন আয়শার বাবা মাকে এই কয়েকদিনের ঘটনা বলে যে আমি ফিল করি আমার কানে পাশে কেউ কথা বলছে। তখন আয়শার বাবা বলে আচ্ছা ঠিক আছে সমস্যা, আমি একটা হাফেজ আনতেছি, হাফেজের সাথে তো কথাবার্তা বলি। তো সেদিনই নাকি একটা হাফেজ আনা হয় ওদের বাসায়। সেই হাফেজ আয়শাকে দেখে বলে যে হ্যাঁ কিছু সমস্যা আছে আপনার, আপনাকে তাবিজ দিয়ে দিচ্ছি, আশা করি আপনার সমস্যা হবে না। তো তখন নাকি ওই হাফেজ আয়শাকে এবং আয়শার বাচ্চাকে তাবিজ দিয়ে দেয়। তারপর থেকে নাকি আয়শার খুব একটা সমস্যা হয় না। আয়শা বলে যে ভাই তাবিজটা পরার পর থেকে আমি ফিল করছি এই কানের পাশের আওয়াজটা আস্তে আস্তে মানে দূরের থেকে আসতেছে, এবং দু একটা দিনের মধ্যে কি এই আওয়াজ আর আসে না, আমার বাচ্চাও সুস্থ, আমিও সম্পূর্ণ সুস্থ। তো ঘটনাটা এখানেই শেষ। 2016 সালে বাচ্চা হওয়ার কয়েকদিনের মধ্যে এখানে একটু পর্যন্ত শেষ। আয়শা বলে যে ভাই আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, আমার বাচ্চা সুস্থ। 8 মাস পরে গিয়ে হঠাৎ আমার ব্যাক পেইন শুরু হয়। ব্যাক পেইন বলতে ঘাড়ের থেকে একবারে মানে কোমর পর্যন্ত ওনাকে হাড়ে ব্যথা করতো, এবং যখন ব্যথা করতো সে বলতো যে আমার সেন্স থাকতো না এমন, আমি যে বাচ্চাকে কোলে নেবো আমার হাত পা আমি নাড়াতে পারতাম না এমন, শুধু আম্মা এসে বাচ্চাকে খাওয়াতো চলে যেত। তো এটা নাকি প্রায় সময় হতো, আবার মাঝে মাঝে সুস্থও থাকতো। এরকম যখন হচ্ছিল ডাক্তার দেখানো হয়, আয়শার হাজব্যান্ড অনেক জায়গায় ডাক্তার দেখায় কিন্তু কোনো রেজাল্ট আসে না। এর মধ্যে আয়শার খালা নাকি একদিন ওর আব্বাকে বলে, আয়শার বাবাকে বলে যে দুলা ভাই আপনি এক কাজ করেন, ওকে যেহেতু আগে খারাপ কিছু আসর করছিল, আপনি একটা ভালো ইমাম এনে এখন দেখেন কিছু করতে পারেন কিনা। তো আগে বলেছিলাম যে আয়শার বাবা খুব পরেজগার মানুষ, ওনার সাথে নাকি এক হুজুরের খুব ভালো সম্পর্ক ছিল এক ইমামের। তো আয়শাকে তারপর কোনো একদিন আয়শা যেরকম অসুস্থ এরকম, তো কোনো একদিন সেই ইমামের দরবার শরীফে নিয়ে যায়। উনি একটা আলাদা ওনা মসজিদে পাশে একটা দরবার শরীফে বসতেন, সেই ইমাম নিয়ে যায়। তো সেই ইমামকে যখন আয়শার কাছে নিয়ে যায় আয়শার বাবা মা, তখন সেই ইমাম আয়শাকে দেখি বলে যে ওর মধ্যে কিছু একটা মনে হয় সমস্যা আছে, এক কাজ করেন একটা সাদা কাগজ দেয় ইমাম, সাদা কাগজ দিয়ে আয়শাকে বলে যে আপনি যদি সম্ভব হয় একটু লেখেন, আপনার নামটা নিজে লেখেন এবং আপনার বাড়ির ঠিকানাটা দেন, লেখেন এখানে। তা আয়শা বলে যে আমি অনেক কষ্টের নাম ঠিকানা সবকিছু লিখি। লেখার পর ইমাম সাহেব অনেকক্ষণ ধরে কাগজটা দিয়ে তাকায় আছে এবং বলতেছে যে আপনার ভাষণ একটা পুকুর আছে, একটা ঝোপঝাড় আছে, মানে A to Z যা ঘটনা ইমাম সাহেব সবকিছু নিজে বলেছে, বাসার বর্ণনা বা আশার মধ্যে কয়েকদিনের মধ্যে কি ঘটছিল সব ইমাম সাহেব নিজে বলে দিচ্ছে। ওঠা নাকি দেখে আশা নিজে বলতেছে ভাই আমি নিজে তাজ্জব হয়ে গেছি যে ইমাম সাহেব কি এগুলো জানে। যেহেতু আশার বাবা আগের যে ঘটনাগুলো, যে পুকুর পাড়ে যে বাচ্চা যা হোক, মানে ওই যে একবার বললাম যে ঘটনাটা ঘটছিল ওগুলা, বা সামনে যে 8 মাস আগে যে ঘটনাগুলো বলছিল বিস্তারিত খুব একটা জানায় নাই ওই ইমাম সাহেবকে রিসেন্টলি ঘটনা বলতেছে। ইমাম সাহেব যতটুকু বলার পর ইমাম সাহেব বলে আশার বাবাকে, দেখেন আমি আজকে তো আপনাকে নিয়ে আসলেন, আজকে তো বৃহস্পতিবার, আমি আগামী সোমবার আসবো, সকালবেলা আপনার বাসায় এসে নাস্তা করব, আর আপনি সেদিন ফজরের আগেই 7টা পুকুরের পানি এনে রাখবেন এবং 7টা নলকূপের থেকে পানি এনে রাখবেন। আর আমি যেহেতু আসবো তো আশা করি সমস্যার সমাধান একটা হবে। তখন নাকি আয়শাকে কথা বলে এসে পড়ে এবং আয়শাকে একটা সরিষার তেলে কিছু ঝাড়ফুঁক দিয়ে ইমাম সাহেব বলে তুমি এই কয়েকদিন এটা নাকে এবং হাতের মধ্যে ডলবা। আয়শা তো বাসায় এসে পড়ে। আয়শা বলে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার এই দিনগুলা ও নাকি সরিষার তেল ওই যেরকম নাকে এবং হাতে দিচ্ছিল, ডলতেছিল। বলছে ভাই এটা ডলার পর আমার আগে যে জ্বালা যন্ত্রণা বা পিঠের যে অবশ্যের যে ভাবটা ছিল ঘাড়ের এখানে, ওইটা নাকি আস্তে আস্তে একটু আমার ভালো মনে হচ্ছিল। তো এটা সোমবার সকালে এরকম ফজরের পর সেই ইমাম সাহেব আসেন ওদের বাসায়। তো সেই ইমাম সাহেব বলতেছে যে আমি একটু বাসাটা ঘুরে দেখবো, আমি দেখি কোনো সমস্যা আছে নাকি। তো আয়শার বাবা মা ওরা দেখতেছে যে ইমাম সাহেব নাকি একা একা বাসাটা ঘুরতেছে, উঠানে গেল, তারপরে ঝোপঝাড়ের এখানে গেল, পুকুর পাড়ে গেল, ওদের পুরোটা বাসা ঘুরে আবার ঠিক উঠানের কাছে যায়। এবং ইমাম সাহেব নাকি বসে হঠাৎ করে নিজেই মাটিটা খুঁড়তেছে, খুঁড়ে কে একটা পকেটের মধ্যে ঢুকে, এটা আয়শা নাকি দেখেছিল। তো ঢুকায় ইমাম সাহেব ওই পকেটের মধ্যে এইটা কি যেন ঢুকে উনি পরে আসেন, আয়শার রুমে আসেন এবং নাস্তা করার পর ইমাম সাহেব আয়শার বাবাকে বলতেছে যে 7টা পুকুরের পানি একসাথে মিক্সড করে দিলাম এবং এটাতে আমি কিছু ঝাড়ফুঁক দিয়ে দিলাম, আজকে সন্ধ্যার পর
পুরোটা বাসায় পানিটা ছিটাবেন এবং খেয়াল রাখবেন পানি শুকানো না পর্যন্ত যাতে কেউ না হাঁটাহাঁটি করে। এবং 7টা নলকূপের পানি আমি আয়েশাকে ঝাড়ফুঁক দিয়ে যাচ্ছি, এটাকে 41 দিন পর্যন্ত খাওয়াবেন। তা আশার বাবা জিজ্ঞেস করে যে হ্যাঁ হুজুর আপনি কি কিছু পাইছেন এরকম? তো হুজুর বলতেছে, ইমাম সাহেব বলতেছে যে আমি একটা তাবিজ পাইছি উঠানের মধ্যে এবং আমি আজকে আমার জিনকে দিয়ে এটা খোলাবো, আমি দেখবো আসলে এটা কি সমস্যা, আমি আপনাকে এটা কালকে জানাবো। আর আশা করি আশা সুস্থ হয়ে যাবে, এত টেনশনের কিছু নাই। তা আশাকে নাকি সেদিন ইমাম সাহেব মাথার মধ্যে ধরে অনেক ঝাড়ফুঁক দিচ্ছিল প্রায় 10-15 মিনিট ধরে। আশা আমাকে বলে যে ভাই আমাকে যখন ঝাড়ফুঁক দিচ্ছিল মনে হচ্ছিল যে আমার শরীর থেকে ভারী কিছু একটা চলে যাচ্ছে এবং আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মানে একটা খুব শান্তির একটা ঘুম, মনে হচ্ছে শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে বিগত কয়েক বছরের মধ্যে মনে এরকম আমি ঘুমাই না, এমন একটা ফিল আমি করছিলাম। ইমাম সাহেব তো সেদিন ঝাড়ফুঁক দিয়ে চলেই যায়, আশা নাকি তখন মোটামুটি সুস্থ। পরের দিন ইমাম সাহেব সকালবেলা আশার বাবার সাথে যোগাযোগ করে, তা আশার বাবাকে বলে যে দেখেন আপনার মেয়েকে আসলে তাবিজ করেছিল আপনার ভাইয়ের বউ, মানে আশার চাচি, আমি এটা জিনের মাধ্যমে দেখছি এবং তাবিজটা আমি পোড়ায় ফেলছি, আশা করি আপনার মেয়ের সমস্যা হবে না। তবে আপনি ওই আপনার ভাইয়ের বউকে কিছুই বলবেন না এই ব্যাপারে। বিষয়টা হচ্ছে যে আপনার ভাইয়ের বউ খুব অহংকারী, তিনি যখন আপনার মেয়ের বিয়ে হয় তখন থেকে ওনার মধ্যে একটা অহংকার জন্ম নেয়, কারণ আয়শার নাকি একটা চাচতো বোন ছিল, মানে ওই মানে হায়সার বাবার ভাতিজি ছিল আর কি, মানে ওই চাচির একটা মেয়ে ছিল আয়শা সমবয়সী। তো সেই মেয়ের বিয়ে হচ্ছিল না এবং আয়শার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে নাকি সেই চাচির মধ্যে খুব অহংকার কাজ করতো। এবং যখন শুনে যে আয়শার বাচ্চা হবে তখন নাকি ওই চাচি আরো বেশি মানে রেগে যায় যে হ্যাঁ ওই মেয়ের বাচ্চা যাচ্ছে, আমার মেয়ের এখন বিয়ে দিতে পারলাম না, আয়শা তো ভালো জায়গায় বিয়ে করছে, তখন নাকি তাবিজটা এরকম জায়গায় করে, এই জন্য নাকি আয়শার বাচ্চার এবং আয়শার সমস্যা হতো। তো সেই ইমাম সাহেব বলে দেখেন যেটা আমার হয়েছে এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর ইমাম সাহেব এটাও বলে দেখেন আপনার মেয়ের তো ওই আগে অনেক সমস্যা আছে কিন্তু আপনারা আমাকে ডিটেলস বলেন নাই। তো আয়শার বাবা বলে কোন সমস্যা? তো ইমাম সাহেব বলতেছে ওকে এরকম 2010-11 সালের দিকে একবার পুকুরে একটা বাচ্চাকে ডুবে যাওয়ার পর এরকম হেল্প করছিল, তারপরে বাচ্চা দেখতো মাঝে মাঝে। তো আপনার মেয়ে কিন্তু তখন বেঁচে গেছে, আপনাদের বাড়িতে কিন্তু একটা বদনজর আছে, হয়তো আমি এর মধ্যে সেটা বাড়িটা বন্ধ করে দিয়ে যাবে কোনো এক সময়, কিন্তু এই বদনজরটা কিন্তু বা এই খারাপ জিনিসটা কিন্তু আপনার মেয়েরকে সেই 2011 সাল থেকেই ফলো করতেছে। আপনারা হয়তো আপনার মেয়ে তো রেগুলার নামাজ পড়ে, হায়াতুল কুরসি রেগুলার পড়ে বা দোয়া দুরুদ পড়ে দেখে কোনো রকম বেঁচে গেছিল, ওই খারাপ জিনিসটা চলে গেছিল। কিন্তু আপনার ভাইয়ের বউ যেভাবে এবার তাবিজটা করলো ওকে, এটা কিন্তু ওই আপনাদের বাড়ির আশেপাশে কিছু একটা আছে, ওইটাকেই মানে ওই জিন বা খারাপ যেটাই হোক ওইটাই নাকি এই তাবিজটা মানে করার মাধ্যমে ওই জিনিসটা নাকি আশাকে ভর করছিল। তো তখন সেই ইমাম সাহেব বলে যত দ্রুত সম্ভব ও সুস্থ হোক, ওকে আপনি আপনার বাসায় একটু কম রাখেন, মানে সেই ইমাম সাহেব বলে। তো তারপর আয়শা বলে যে ভাই আমার তো তারপরে আর কোনো সমস্যা খুব একটা হয় নাই, তো আমি তারপরে ইমাম সাহেবের কথা অনুযায়ী 41 দিন পানি খেলাম, আল্লাহ দিলাম সুস্থ, আমার বাচ্চাও সুস্থ। তবে আয়শা আমাকে বলে যে ভাই এটাই আমার ঘটনা এখানেই মোটামুটি শেষ, তবে আমার জীবনে আরও কিছু ঘটনা আছে, আমি আজকের এপিসোডে হয়তো উনি আমাকে এরকম বলে নাই, উনি বলছে আমি আমার সামনের এপিসোডগুলো শেয়ার করবো, এটুকুই। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ সামনে আরও ঘটনা নিয়ে আসছি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমেট থেকে। রাসেল ভাই আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা খুব কাকতালীয়ভাবে আফনান ভাইয়ের প্রথম ঘটনার মতো আমার ঘটনাটা কিছুটা মিলে যাচ্ছে। এখানে কিছুটা ঘটনা মিলে যাওয়ার মানে হচ্ছে যে তিনি যে ইছা বিলকে কেন্দ্র করে ঘটনাটা বলেছেন, আমারও ঠিক একই রকমভাবে রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলার একটা বিল আছে, সেটা হলো সেই বিলটার নামও একইভাবে ইছামতি। তো এই বিলকে ঘিরে একটা ঘটনা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটেছিল 1998 সালের বর্ষাকালে। ইছামতি বিলটি তখন অনেক বড় ছিল, যদিও বা কালের বিবর্তনে সেই বিলটা এখন অনেক ছোট হয়ে গিয়েছে, কিন্তু 1998 সালের দিকে সেই বিলটা অনেক বড় ছিল। বর্ষার পানি উঠলে বিলের চারপাশে নিচু জমিগুলো পানিতে ডুবে যেত। দিনের বেলা সেখানে জেলেদের নৌকা, মাছ ধরার জাল আর হাঁসের পাল দেখা গেলেও সন্ধ্যার পর সেই জায়গাটা বেশ নির্জন হতো। তো গ্রামের মানুষ বলে যে আসলে ওই রাত 12টার পর নাকি সেই ইছামতি বিলের মাঝখানে নৌকা দেখা যায় এবং সেই নৌকার উপরে একটা আলো দেখা যায়। তো এটা নিয়ে গ্রামের মানুষের এক একজনের এক এক রকম কথা। অনেকেই বলে যে এটা কুসংস্কার, আবার অনেকেই বলে যে এটা সত্যি। অনেকেই নাকি দেখেছে।
তো গ্রামের একজন ছিলেন হচ্ছে আব্দুল কাদের নামে একজন, যিনি একজন জেলে। তো তিনি আসলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তো বরাবর মতো তিনিও আসলে ওই মানুষদের কথা আসলে বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন যে এগুলো মানুষগুলোর অধিকাংশ মানে গ্রামের যেগুলো মানুষের কুসংস্কার, আসলে মানুষকে ভয় দেখানোর জন্যই এই সমস্ত কুসংস্কার মানুষ বলে বেড়ায়, এমনটা ভাবতেন আব্দুল কাদের। তো তিনি দেখা যায় যে তিনি রেগুলার মাছ ধরেন। তো দেখা যায় ওই ইছামতি বিলটা তো তিনি হলো মাছ ধরেন। তো একদিন বেশ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পর সন্ধ্যার পর থেকে একদম অন্ধকার, ঘুটঘুর অন্ধকার, যদিও বা হালকা একটু চাঁদ ছিল, বলতে চাঁদনি রাত ছিল, কিন্তু চাঁদের আলোটা অতটা ভালো ছিল না। কারণ দেখা যায় যে মেঘের কারণে আলোটা বেশিরভাগ আসতেছে না, মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে আসতেছে না, এরকম একটা পরিবেশ। তো এই আব্দুল কাদের একদিন হলো মাছ ধরতে গিয়েছিলেন সেই ইছামতি বিলের মধ্যে, এবং তিনি সেই রাতের মধ্যে যে বিলের মধ্যে যে তার কাছে একটা নৌকা ছিল, তিনি নৌকা দিয়েই মাছ ধরেন। তো তার কাছে হলো নৌকা দিয়ে তিনি মাছ ধরেন, তো এই কারণে তিনি তার কাছে জাল এবং হলো এক কথা মাছ ধরার যে উপকরণ সেগুলো তিনি সাথে রাখেন সবসময়। এবং তিনি বাসা থেকে যাওয়ার সময় একটা হারিকেনও নিয়ে গিয়েছিলেন। তো যেহেতু ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, তো সেই সময় আসলে হারিকেনের প্রচলনটা খুবই জনপ্রিয় ছিল সেই সময় আর কি। ওইভাবে টর্চ লাইটও ছিল সেই সময়, ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল, কিন্তু সবার আসলে ওইরকম সামর্থ্য নেই টর্চ লাইট কেনার। তো যারা আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, বিশেষ করে জেলে প্রকৃতির মানুষ যারা রাতের বেলা মাছ ধরেন, তো তারা দেখা যায় যে ওই হারিকেনটাই বেশি ইউজ করেন, যারা গরিব। তো এই কারণে ওই আব্দুল কাদের উনিও বেশ গরিব ছিলেন। তো এই কারণে তিনি তার একটা ডিঙি নৌকা দিয়ে ওই হারিকেন নৌকার সামন পাশে একটা বাঁশের একটা খুঁড়ি লাগিয়ে তিনি আসলে সেখানে হারিকেনটা বেঁধে রেখেছেন আলো দেখার জন্য, মানে পথ দেখার জন্য, আশেপাশে যাতে দেখা যায়। তো তিনি হলো বিলে যখন মাঝখানে পৌঁছান এবং জাল ফেলেন, তিনি বেশ অবাক হয়ে যান এবং বেশ খুশি হন। তিনি দেখেন যে অনেক বড় বড় মাছ তিনি পেয়েছেন, যেগুলো মোটামুটি ভালো মানে আর কি। তো তিনি বেশ অবাক হয়ে যান যে এইখানে এই নদীতে এত বড় বড় মাছ আছে, জানলে তো তিনি আগে থেকেই মারতেন, বা এই ধরনের চিন্তা ভাবনা করলেন যে এতদিন তিনি কেন বা মানুষের কথা শুনে এইদিকে আসেন নাই। তো তিনি আসলে মাছ ধরার পর যখন আবার একটা নতুন জায়গায় তিনি যখন জাল ফেলবেন, তার কাছে সেই সময় হঠাৎ করে মনে হলো যে পরিবেশটা কিরকম যেন একদম নিস্তব্ধ। চারিদিকে কোনো ধরনের ঝিঝি পোকার ডাক নেই, বাতাসের কোনো শব্দ নেই। এমনকি তিনি যে নৌকাটা চালাচ্ছেন, একটা পানির যে একটা শব্দ থাকে, ছলাৎ একটা শব্দ, সব শব্দ, সেই শব্দটাও পর্যন্ত তার কানে আসতেছে না। এতটাই দেখা যায় যে সাইলেন্ট, মানে আশেপাশে যা কিছু হচ্ছে মানে সবকিছু যেন তার কানে আসতেছে না, মনে হচ্ছে যে কানে শুনতেছে না বা কানে টসা হয়ে গেছে, এইরকম। তো তিনি বেশ অবাক হলেন এবং কিছুক্ষণ পর তিনি যখন আবার জাল ফেললেন এবং দেখতে পেলেন যে বেশ তিনি আগের থেকে অনেক ভালো মাছ পেয়েছেন এবং মাছগুলো পেয়ে তিনি বেশ খুশি হয়েছেন। এতক্ষণ আসলে তিনি কোথায় এসেছেন বলতে সেই ইজামতি বিলের কোথায় এসেছেন তিনি মানে মাছ ধরার নেশাতে তিনি আসলে ভুলেই গিয়েছেন। তো যখনই তার কাছে মানে তিনি চিন্তা করলেন যে আসলে তিনি কোথায় এসেছেন, যখনই তিনি ঠাহর করতে লাগলেন যে তিনি কোথায়, তখনই তিনি বেশ অবাক হন যে তিনি সেই ইছামতি বিলের একদম গহীনের কাছাকাছি। এবং সেখানে আসার পর তিনি ওইখানে দেখলেন যে গহীনের কাছাকাছি, তো তিনি সেখানে মাছ ধরতেছেন এবং সে সাথে তিনি হঠাৎ করে দূরে সেই গহীনের কাছাকাছি একটু দূরে একটা তিনি আলো দেখতে পেলেন। তো প্রথমে তার কাছে মনে হচ্ছিল যে আলোটা তার মতোই কেউ একজন মাছ ধরতেছে এবং তার সেই নৌকার উপরে হারিকেন জ্বালানো বা হ্যাসাক জ্বালানো এই ধরনের কোনো একটা আলো দেখাচ্ছে। তো তিনি কৌতূহল মেটানোর জন্য আসলে বা হলো চিন্তা করলেন যে সেই লোকটা হয়তো তার পরিচিত হতে পারে বা অন্য কোনো জেলে মাছ ধরতেছে। তো যখনই তিনি সেই লোকটার দিকে ডাক ছিলেন, মানে নর্মালি হলো জেলেরা যেভাবে ডাকে যে ও ভাই আপনি আছেন, মাছ ধরতেছেন, এভাবে আর কি নর্মালি জিজ্ঞেস করে, তো তিনি ওইভাবে ডাক দিলেন। কিন্তু রাসেল ভাই তার থেকে সেই লোকটা বেশি দূরে নয়, তারপরও সেই লোকটা মানে তার তিনি যে ডাক দিয়েছেন
যেহেতু রাতের বেলা একদম নিস্তব্ধ, তো তার ডাক কিন্তু স্পষ্ট সেই ব্যক্তি শোনার কথা, কিন্তু তিনি অনুভব করলেন যে সেই ব্যক্তি তার জন্য কোনো ডাকেই শুনল না। তো যখনই তার নৌকাটা নিয়ে তিনি কাছাকাছি গেলেন, তিনি যেটা দেখলেন সেটা দেখার জন্য রাসেল ভাই মোটেও উপস্থিত ছিলেন না। তিনি দেখতে পেলেন যে 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 নৌকাতে আলো জ্বলতেছে, এতক্ষণ তার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন জেলে মাছ ধরতেছে, অথচ এখন তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে কোনো মানুষই নেই। সেই নৌকাতে একটা নৌকার সামন পাশে একটা হলো হারিকেন একটা জ্বলতেছে, এবং সেই হারিকেনের আলোটা তার হারিকেনের থেকে অনেক আলো বেশি ছড়াচ্ছে। নর্মালি হারিকেন থেকে এত বেশি আলো কোনো প্রজ্বলিত হয় না। তো তিনি বেশ অবাক হলেন যে নৌকা আছে, হারিকেন আছে, কিন্তু মানুষ কোথায় গেল। তো তিনি যেটা ভালোভাবে দেখেন সেই নৌকার মধ্যে জালও আছে, কিন্তু সে জেলে নাই, যে মানে যিনি মাছ ধরতে এসেছেন তিনি নাই। তিনি বেশ অবাক হয়ে যান যে এত রাতে এখানে নদীর মাঝামাঝি গহীনে এখান থেকে নৌকা থেকে যদি কেউ পড়েও যায় তাহলে তো তিনি দেখতে পেতেন বা পানির শব্দ পেতেন, তিনি তো কোনো কিছুই দেখলেন না। তো তিনি বেশ অবাক হয়ে গেলেন, এবং পরক্ষণে তার কাছে মনে হলো এলাকাবাসী মাঝে মাঝে বলতো এবং তিনি শুনতেন যে সেই ইসামতি বিলের মধ্যে নাকি একটা নৌকা দেখা যায় এবং সেই নৌকাতে একটা আলো দেখা যায়। তো এটা তিনি মনে পড়ার সাথে সাথে তিনি বেশ একটু ভয় পান, এবং যখনই তিনি তার নৌকাটা ঘুরিয়ে তিনি ইসামতি ওই বিলটার থেকে দূরে সরে যেতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই যেন তার কাছে মনে হচ্ছে তিনি সেই বিলটার এরিয়ার থেকে বের হতে পারতেছেন না। তার কাছে মনে হচ্ছে যে তিনি ঘুরে ফিরেই সেই বিলের মধ্যে যেন চক্কর কাটতেছেন, কোনোভাবেই সেই বিলটার থেকে বের হতে পারতেছেন না। আর সেই নৌকা এবং আলোটা তার যেন পিছু ছাড়তেছে না। তিনি যেখানে যত দূরেই যেন বইটা দিয়ে তার নৌকাটা দূরে যারা যাচ্ছেন না কেন, তার কাছে মনে হচ্ছে যে সেই নৌকার হারিকেনটা তার কাছে তত দ্রুতই চলে আসতেছে। তো এটাতে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান, এবং হঠাৎ করে তিনি একটা পিছন দিক দিয়ে একটা ধবাস করে পড়ার একটা শব্দ শোনেন, এবং যখন তিনি পিছনে তাকিয়ে দেখেন তিনি হারিকেনের আলো দেখতে পান যে নর্মালি পানির মধ্যে যদি কেউ গোসল করার উদ্দেশ্যে যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে যেরকম একটা পানির ঢেউ তৈরি হয়, তিনি সেরকমটা ঢেউ দেখতে পান। এবং এই ঢেউটা দেখার পর তিনি বেশ অবাক হয়ে যান যে এখানে এই গহীন ইছামতি বিলের মধ্যে কে পানিতে পড়বে, আর এত ঢেউ তৈরি হলো কিসের, আর এত বড় মাছও তো এই বিলের মধ্যে নাই যে এত বড় একটা ঢেউ তৈরি হবে। তিনি বেশ ভয় পান। তো আসলে হয় এরপরে যেটা হয়, তিনি যখন তার পাশে থাকা ওই নৌকা এবং ডিঙিটার দিকে তাকান, তিনি যেটা দেখেন রাসেল ভাই, সেই নৌকার মধ্যে একটা কালো পশমালায় একটা অবয়ব বসে আছে, এবং সেই অবয়বটা চোখগুলো লাল, সেই অবয়বটা এই আব্দুল কাদেরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে রাসেল ভাই আব্দুল কাদের এত পরিমাণ ভয় পেয়ে যান, তিনি আর কি তার জ্ঞান ধরে রাখতে পারেন না। তার কাছে মনে হচ্ছে যে সেই অবয়বটা তার কাছে এসে তার গলা চেপে ধরে আছে, এবং সঙ্গে সঙ্গে রাসেল ভাই তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন। তো যখন আব্দুল কাদেরের জ্ঞান ফেরে তিনি দেখতে পান সেই ইছামতির থেকে অনেক দূরে একটা লোকাল নদীতে, যেগুলো আসলে নর্মালি হলো কি বলে বিল বলে বা গাং বলে, যেটাই বলি না কেন, একদম শাখা নদী, ওই জায়গাতে তিনি একটা তার অপরিচিত জায়গাতে চলে এসেছেন। তো সেখানে তিনি নৌকার উপরেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো যখনই তার জ্ঞান ফিরে তিনি আশেপাশে দেখতে পান একদম পরিত্যক্ত একটা জায়গা, কেউ নেই এখানে, আশেপাশে কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। তো তিনি দেখেন যে তিনি যে রাতে মাছগুলো ধরেছিলেন সেই মাছগুলো তার নৌকাতে নেই, একটা মাছও রাসেল ভাই নৌকাতে নেই। তিনি কিন্তু অনেকগুলো মাছ ধরেছিলেন, তো একটা মাছ হলেও কিন্তু থাকার কথা, কিন্তু তিনি দেখেন যে কোনো মাছ নেই। তার হারিকেনের মধ্যে সেই হারিকেনটা আছে, এটা এখনো জ্বলতেছে না, নিভে গেছে। তো সেই জাল আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মাছগুলো নেই। এবং গত রাতের কথা মনে পড়ে তার প্রচন্ড পরিমাণে ভয় লাগে, এবং তিনি আর এক মুহূর্তে দেরি না করে তিনি বাসার দিকে রওনা দেন। এবং প্রথমে তিনি আসলে বুঝতে পারছিলেন না কোথায় আছেন। তো আশেপাশে কিছু লোককে তিনি দেখতে পান এবং তাদেরকে কাছাকাছি যেয়ে তিনি জিজ্ঞেস করেন, এবং তারা যখন বলে তিনি দেখতে পান যে ওই তার গ্রামের থেকে পাশের গ্রামের নাম বলতেছে তারা। তো পরবর্তীতে তিনি তার বাসায় চলে আসেন গ্রাম অনুযায়ী। বাসায় চলে আসার পর তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর দেখা দেয়।
তো তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলেন এবং তার স্ত্রী বলেন যে যেহেতু আপনি এই ধরনের সারা রাত ভয়ে অজ্ঞান হয়েছিলেন, আপনার উচিত একজন হুজুরকে দেখা। তো পরবর্তীতে তিনি এক মুহূর্তে দেরি না করে ফ্রেশ ট্রেশ হয়ে হুজুরের সাথে দেখা করেন তাদের এলাকার, এবং হুজুরের সাথে দেখা করার পর তাকে হলো পানি পড়া দেন সেই হুজুর, এবং পানি পড়া খাওয়ার পর রাসেল ভাই আকস্মিকভাবে তার পরের দিন থেকে তিনি একদম সুস্থ। তো এরপরে আসলে তিনি ওই ইসামুদ্দিন নদীতে আর কখনো নাকি মাছ ধরতে যাননি, কারণ তিনি এতটাই সেদিন ভয় পেয়েছিলেন। তো এরপরে তিনি ওই এলাকাবাসীর মতোই বিশ্বাস করেন যে ইসামুদ্দিন নদীতে আসলে একা মাছ ধরতে গেলে হয়তো অনেক ভৌতিক ঘটনাগুলো ঘটে। তো এই কারণে তিনি পরবর্তী থেকে আর কখনোই মাছ ধরতে যান নাই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে ভালো, কিন্তু আসলে আমি ঘটনাটা সুন্দর করে বলতে পারি নাই হয়তোবা। যদি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আল্লাহ হাফিজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।